ঢাকা শহরের ব্যস্ততম এলাকা মতিঝিল। অসংখ্য মানুষের ভিড়, গাড়ির হর্ন, পথচারীদের তাড়াহুড়ো। এই বিশাল শহরের একটা ছোট্ট কোণে একটা ভাঙা ফুটপাতের ওপর বসে আছে একটা মানুষ। মানুষটার নাম সম্রাট। বয়স 25-26 হবে, কিন্তু তাকে দেখলে মনে হবে অন্তত 40 বছর বয়স। নোংরা ছেঁড়া কাপড়, চুল অগোছালো, মুখে কয়েকদিনের দাড়ি, হাত পায়ে ময়লার স্তর। তার সামনে একটা ছোট্ট কাপড় বিছিয়ে রাখা, সেখানে কিছু পয়সা, একটা ছোট্ট প্লাস্টিকের কাপ। সম্রাট প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই জায়গায় বসে থাকে, ভিক্ষা করে। মানুষজন তাকে দেখে করুণা করে, কেউ দু একটা টাকা দিয়ে যায়, কেউ খাবার দেয়, কেউ আবার অবজ্ঞার চোখে তাকায়। এই মুহূর্তে সম্রাট তার স্বাভাবিক ভিক্ষুকের ভূমিকায় অভিনয় করছে। একটা ব্যয়বহুল গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো একটা মেয়ে, খুব সুন্দর, বয়স 22-23, দামি শাড়ি পরেছে। নাম তার প্রিয়া। প্রিয়া সম্রাটের কাছে এসে তার সামনে দাঁড়ালো। কতদিন ধরে এখানে বসে আছেন? সম্রাট মাথা তুলে প্রিয়ার দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত চাহনি, যেন সে প্রিয়াকে চেনে। বেবি, আমি প্রায় 1 বছর ধরে এখানে আছি। একটু খেয়ে পেরে বেঁচে থাকার জন্য ভিক্ষা করি। সম্রাটের গলা ভাঙা ভাঙা, যেন বছরের পর বছর কষ্টে কাটিয়েছে। আপনার পরিবার কোথায়? আপনি কি কাজ করতেন? বেবি, আমার কেউ নেই। আমি আগে একটা গার্মেন্টসে কাজ করতাম, কিন্তু অসুখে পরে সব হারিয়ে ফেলেছি। প্রিয়া তার পার্স থেকে 500 টাকা বের করে সম্রাটের সামনে রাখলো। এই নিন, ভালো থাকবেন। আল্লাহ আপনার মঙ্গল করুক বেবি, আপনার সুখ শান্তি হোক। প্রিয়া চলে যাওয়ার পর সম্রাট টাকাটা তুলে নিল। তার চোখে 1 সেকেন্ডের জন্য এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি ফুটে উঠল, কিন্তু তৎক্ষণাৎ সেটা মিলিয়ে গেল। দুপুর 12টার সময় সম্রাটের কাছে এলো রাজ। রাজ একটা ছোট দোকানের মালিক। প্রতিদিন সে সম্রাটকে খাবার এনে দেয়। এই সম্রাট ভাই, খাবার এনেছি, নেন। রাজ একটা প্লাস্টিকের বক্সে ভাত তরকারি এনেছে। আপনি অনেক ভালো মানুষ রাজ ভাই, আল্লাহ আপনার ভালো করুক। আরে এসব কি কথা, আমরা সবাই তো মানুষ, একে অপরকে সাহায্য করতে হবে। রাত চলে যাওয়ার পর সম্রাট খেতে শুরু করলো। খাওয়ার সময় তার চোখ চারিদিকে ঘুরছিল, যেন সে কিছু একটা পর্যবেক্ষণ করছে। বিকেল 4টের সময় সম্রাটের কাছে এলো তাপস। তাপস একটা বড় কোম্পানিতে চাকরি করে। প্রতিদিন অফিস যাওয়ার সময় সম্রাটকে দেখে, মাঝে মাঝে তার সাথে কথা বলে। সম্রাট ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনার দয়ে ভালো আছি। শুনেন, আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারি। আপনি চাইলে আমার এক বন্ধুর দোকানে কাজ করতে পারেন। সম্রাট একটু দেরি করে জবাব দিল, তার চোখে একটা অদ্ভুত ভাব। না ভাই, আমার এখন কাজ করার মতো শক্তি নেই। আপনি ভালো মানুষ তাই ভাবছেন, কিন্তু আমি এখন এভাবেই কোনো মতেই দিন গুজরান করতে পারি। ঠিক আছে, কিন্তু কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। তাপস চলে যাওয়ার পর সম্রাট আবার তার ভিক্ষার কাজে মনোযোগ দিল। সন্ধ্যা 6টার সময় সম্রাটের কাছে একটা দল এলো, 5 জন ছেলে। তাদের দেখে মনে হলো স্থানীয় মাস্তান। এই ভিখারি, তুই এখানে এসে বসে আছিস কেন? আমাদের অনুমতি নিয়েছিস? সম্রাট ভয় পাওয়ার ভান করলো। ভাই, আমি কারো কোনো ক্ষতি করি না, শুধু তুই একটা পয়সা চেয়ে খাই। এখানে ভিক্ষা করতে হলে আমাদের হপ্তা দিতে হবে, তুই সেটা জানিস না? সম্রাট হাত জোর করলো। ভাই, আমার কাছে কি আর হাপ্তা দেওয়ার মতো টাকা আছে? আমি যা পাই তাই দিয়ে কোনো মতে খেয়ে বেঁচে আছি। মাস্তানদের নেতা রেগে গেল। তাহলে অন্য জায়গায় গিয়ে ভিক্ষা কর, এই এলাকা আমাদের। ভাই প্লিজ, আমাকে এখানে থাকতে দিন। আমি যা পাবো তার অর্ধেক আপনাদেরকে দেব। অর্ধেক? তুই আমাদের সাথে দর কষাকষি করছিস? এই বলে মাস্তানটা সম্রাটের গালে একটা চড় মারল। সম্রাট মাটিতে পড়ে গেল। তার চোখে 1 সেকেন্ডের জন্য আগুন জ্বলে উঠল, কিন্তু সাথে সাথে সে নিজেকে সামলে নিল। ভাই, আমাকে মারবেন না, আমি একটা পঙ্গু মানুষ। আগামীকাল থেকে তোকে এখানে দেখলে হাতটা ভেঙে দেব, বুঝলি? মাস্তানটা চলে গেল। সম্রাট উঠে বসল। তার গালে চড়ের দাগ, কিন্তু
তার চোখে কোনো কষ্টের ভাব নেই, বরং একটা ঠান্ডা হাসি। রাত 8টার সময় প্রিয়া আবার এলো। সে সম্রাটের গালের দাগ দেখে চিন্তিত হয়ে উঠল। আপনার গালে এই দাগ কিভাবে হলো? কিছু না বেবি, একটু পড়ে গিয়েছিলাম। মিথ্যে বলছেন, আপনাকে কেউ মেরেছে। সম্রাট কিছু বলল না। এই এলাকার মস্তানরা নিশ্চয়ই, তারা সবসময় গরিব মানুষদের অত্যাচার করে। বেবি, এসব নিয়ে আপনি মাথা ঘামাবেন না। এসব আমাদের ভাগ্যে আছে। না, এটা ভাগ্যের কথা না, এটা অন্যায়। প্রিয়া তার পার্স থেকে 1000 টাকা বের করলো। এই নিন, কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যান। না বেবি, আমি আপনার কাছ থেকে এত টাকা নিতে পারবো না। নিন, এটা আমার একটু সাহায্য। প্রিয়া জোর করে টাকাটা সম্রাটের হাতে দিয়ে চলে গেল। রাত 10টার সময় সম্রাট তার দিনের ভিক্ষার কাজ শেষ করলো। সে তার জিনিসপত্র গুছিয়ে নিল, তারপর উঠে দাঁড়ালো। কিন্তু উঠে দাঁড়ানোর পর তার সমস্ত চেহারা পাল্টে গেল। আগের সেই ভাঙাচোরা ভিখারি আর নেই। তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে ঠান্ডা হাসি, হাঁটার ভঙ্গি পুরোপুরি পরিবর্তন। সম্রাট একটা অলিগলির ভেতরে গেল। সেখানে পার্ক করা ছিল একটা দামি মোটর বাইক। সে মোটর বাইকে চড়ে বসল। তারপর সে তার মোবাইল ফোন বের করলো, নাম্বার ডায়াল করলো। হ্যালো শাহিন, আমি সম্রাট বলছি। হ্যাঁ বস, বলুন। তোমার কাছে শুকতারা গ্যাংয়ের নেতা রহিমের কোনো খবর আছে? হ্যাঁ বস, সে আজকে রাতে একটা চালান নিয়ে যাবে। আমরা সব তথ্য সংগ্রহ করে রেখেছি। ভালো, আজকে রাতে রহিমের সাথে আমাদের শেষ হিসাব মিটিয়ে ফেলবে। তুমি সবাইকে প্রস্তুত করো। জি বস। সম্রাট ফোন কেটে দিল। তারপর মোটর বাইক স্টার্ট দিল। মোটর বাইক চালাতে চালাতে সম্রাট মনে মনে ভাবছিল, আজকে যে মাস্তানটা তাকে চড় মেরেছে তার সাথেও হিসাব মেটাতে হবে। কিন্তু সেটা পরের কথা, আগে রহিমের কাজ শেষ করতে হবে। সম্রাট আসলে এই শহরের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া কিং। তার আসল নাম সম্রাট হাসান, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে দ্য এম্পায়ার নামে চেনে। সম্রাটের নিয়ন্ত্রণে আছে এই শহরের অর্ধেকের বেশি এলাকা। তার হাতে অসংখ্য ব্যবসা, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি হলো তার গোপনীয়তা। কেউ জানে না সে কে, কেউ তার আসল চেহারা দেখেনি। গত 1 বছর ধরে সম্রাট এই ভিখারির ছদ্মবেশে রাস্তায় বসে এলাকার সব তথ্য সংগ্রহ করেছে। কে কোথায় যায়, কে কার সাথে কথা বলে, কার কি ব্যবসা, সব কিছুই সে জানে। প্রিয়া, রাজ, তাপস এরা সবাই তার কাছে গুরুত্বপূর্ণ তথ্যের উৎস। তারা জানে না যে যাকে তারা সাহায্য করে সে আসলে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। আজকের মাস্তানদের চর সম্রাটের জন্য একটা সুযোগ এনে দিয়েছে। এখন সে তাদের সাথেও হিসাব মেটাতে পারবে। সম্রাট তার গোপন আস্তানার দিকে মোটর বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে। আজকে রাতে এই শহরের আন্ডারওয়ার্ল্ডে ভূমিকম্প হতে চলেছে। রাত 11টার সময় সম্রাট তার আস্তানায় পৌঁছালো। এটা শহরের বাইরে একটা পরিত্যক্ত গোডাউন, কিন্তু ভেতরে সব আধুনিক সুবিধা। গোডাউনে সম্রাটের জন্য অপেক্ষা করছিল তার 10 জন বিশ্বস্ত সহযোগী। তাদের মধ্যে শাহিন সবচেয়ে কাছের। বস, আপনি এসেছেন, সব প্রস্তুতি সম্পূর্ণ। সম্রাট তার নোংরা কাপড় ছুঁড়ে ফেলে দিল, তারপর দামি স্যুট পরল। একেবারে অন্য মানুষ। রহিমের চালান কোথায় যাবে? সাভারের দিকে একটা গোডানে, সেখানে তার বড় একটা অস্ত্রের চালান আসবে। কত লোক থাকবে তার সাথে? প্রায় 20 জন। ভালো, আজকে রাতে রহিমের গ্যাংয়ের খেল খতম। সম্রাট তার অস্ত্রের কেস খুলল। ভেতরে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। চলো, আজকে রাতে এই শহরে একটা নতুন ইতিহাস লেখা হবে। রাত 12টা। ঢাকা শহরের বাইরে সাভারের দিকে একটা নির্জন রাস্তা। সম্রাট এবং তার 10 জন লোক 3টে গাড়িতে করে এগিয়ে চলেছে। সবার হাতে অত্যাধুনিক অস্ত্র, তাদের মুখে কালো মাস্ক। সম্রাট এখন আর সেই ভিখারি নয়, সে এখন পুরোপুরি একজন মাফিয়া কিং। দামি কালো স্যুট পরেছে, চোখে সানগ্লাস, হাতে একটা পিস্তল। শাহিন, রহিমের গাড়ি কোথায়? বস, আরো 5 মিনিট পরে তারা এই রাস্তা দিয়ে আসবে।
আমাদের গুপ্তচর নিশ্চিত করেছি। ভালো, আজকে রাতের পর রহিম আর কোনো চালান নিয়ে যেতে পারবে না। তারা রাস্তার পাশে গাছের আড়ালে গাড়ি লুকিয়ে রাখলো। সবাই নিজ নিজ পজিশন নিল। 10 মিনিট পর দূর থেকে গাড়ির হেডলাইট দেখা গেল। 3টে গাড়ি আসছে। বস, ওই যে আসছে। সম্রাট বাইনোকুলার দিয়ে দেখলো সামনের গাড়িতে রহিম বসে আছে। সবাই প্রস্তুত থাকো, আমার সিগন্যালের জন্য অপেক্ষা করো। রহিমের গাড়ি তাদের কাছাকাছি আসার সাথে সাথেই সম্রাট সিগন্যাল দিল। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা বড় গাছের গুঁড়ি পড়ে গেল। রহিমের গাড়ি জোরে ব্রেক করতে বাধ্য হলো। কি হলো রে, রাস্তায় কি পড়েছে? তার ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখতে গেল, কিন্তু তৎক্ষণাৎ গুলির আওয়াজ। ড্রাইভার মাটিতে পড়ে গেল। রহিম বুঝতে পারল তারা অ্যাম্বুশের মুখে পড়েছে। সবাই গাড়ি থেকে নেমে অবস্থান নাও, আমাদের উপর হামলা হয়েছে। রহিমের 20 জন লোক গাড়ি থেকে নেমে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। তারা সবাই অভিজ্ঞ যোদ্ধা, কিন্তু সম্রাটের পরিকল্পনা ছিল আরও চতুর। তার লোকেরা চারিদিক থেকে রহিমের দলকে ঘিরে ফেলেছে। রহিম, আমি তোর সাথে কথা বলতে চাই। কে তুই? কেন আমাদের উপর হামলা করছিস? আমি সম্রাট, এই শহরের নতুন মালিক। রহিম চমকে উঠল। সম্রাটের নাম সে শুনেছে, কিন্তু কেউ তাকে দেখেনি। তুই সম্রাট, যাকে সবাই দা এম্পায়ার বলে? হ্যাঁ, আজকে তো সাম্রাজ্যের শেষ দিন। রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ল সেই ঘটনার কথা। সম্রাট, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমি আমার এলাকায় কাজ করি, তুই তোর এলাকায় কর। কিন্তু তোর এলাকা এখন আমার এলাকা হয়ে গেছে। এই বলে সম্রাট ছায়া থেকে বেরিয়ে এলো। তার পুরো চেহারা মাস্কে ঢাকা, কিন্তু তার চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ যে রহিম ভয় পেয়ে যাবে। রহিম, তুই জানিস আমি কেন তোর পিছনে লেগেছি? কেন? তোর লোকেরা গত সপ্তাহে একটা স্কুলের সামনে মেয়েদেরকে উত্ত্যক্ত করেছে। তাদের মধ্যে একটা মেয়েও ছিল মাত্র 16 বছরের। সম্রাট ধীরে ধীরে রহিমের কাছে গেল। আমি ওই মেয়ের কান্না দেখেছি রহিম, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে যারা নিরীহ মানুষের ক্ষতি করে তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। সম্রাট শোন, আমি ভুল করছি, আমি ক্ষমা চাইছি। আমি আর কোনো খারাপ কাজ করব না। ক্ষমা? রহিম, তুই জানিস আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। সম্রাট তার পিস্তল বের করলো। তবে তোর লোকেদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি। যারা তাদের অস্ত্র ফেলে দিয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে চায় তারা যেতে পারে। রহিমের কয়েকজন লোক সাথে সাথেই তাদের অস্ত্র ফেলে দিল, কিন্তু রহিম এবং তার বিশ্বস্ত 8 জন লোক অস্ত্র ধরে রইল। আমি রহিম, এই এলাকার কিং। আমি কারো কাছে হার মানব না। তাহলে যুদ্ধই হোক। সম্রাট একটা সিগন্যাল দিল। তৎক্ষণাৎ চারিদিক থেকে গুলির আওয়াজ। রহিমের লোকেরা একের পর এক মাটিতে পড়তে লাগলো। সম্রাটের লোকেরা অনেক বেশি দক্ষ এবং সংগঠিত। তারা রহিমের দলকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। 5 মিনিটের যুদ্ধের পর রহিমের সব লোক শেষ। শুধু রহিম বেঁচে আছে। সে আহত হয়ে মাটিতে পড়ে আছে। রহিম, তোর সাম্রাজ্যের শেষ। মারবি তো মেরে দে, কিন্তু আমি জানি একদিন তোরও এই অবস্থা হবে। হতে পারে, কিন্তু ততদিনে আমি এই শহর থেকে তোর মতো সব জানোয়ারদের সাফ করে দেব। সম্রাট রহিমের দিকে পিস্তল তাক করলো। বিদায় রহিম। একটা গুলির আওয়াজ। রহিম চিরতরে নিস্তব্ধ হয়ে গেল। সব লাশ পরিষ্কার করো, কোনো চিহ্ন যেন না থাকে। জি বস। আর রহিমের অস্ত্রের চালান আমাদের গোডাউনে নিয়ে যাও। 1 ঘন্টার মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে গেল, যেন এখানে কিছুই হয়নি। সম্রাট তার গোপন আস্তানায় ফিরে এলো। এখন রাত 2টো। সে তার স্যুট খুলে আবার সেই নোংরা ভিখারির কাপড় পরল। বস, আপনি আবার কাল সকালে সেই ভিখারির ছদ্মবেশে যাবেন? হ্যাঁ, আমার কাজ এখানে শেষ হয়নি। আজকে যে মস্তানরা আমাকে চর মেরেছে তাদের সাথেও হিসাব মেটাতে হবে। পরের দিন সকাল 8টা। সম্রাট আবার তার সেই পুরনো জায়গায় বসেছে, মতিঝিলের সেই ফুটপাতে। আবার সেই ভিখারি, কিন্তু আজকে তার চোখে একটা আলাদা ভাব। গত রাতের ঘটনার পর তার আত্মবিশ্বাস আরও বেড়েছে।
সকাল 9টার সময় প্রিয়া এলো। সে সম্রাটের গালে দাগ দেখে চিন্তিত। আপনার গালে দাগ এখনো আছে, ব্যথা করছে? না বেবি, এখন আর ব্যথা করছে না। যারা আপনাকে মেরেছে তাদের সাজা হওয়া উচিত। সম্রাট মনে মনে হাসল। সাজা হবে, কিন্তু সেই সাজা প্রিয়া কল্পনাও করতে পারবে না। বেবি, আল্লাহ সবার সাজা দেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। আর এই নিন। প্রিয়া তার ব্যাগ থেকে একটা মেডিসিনের বক্স বের করলো। এটা ব্যথানাশক ক্রিম, গালে লাগান, ভালো হয়ে যাবে। আপনি এত ভালো কেন বেবি? আমি একজন অপরিচিত ভিখারি। ভালো খারাপ তো সবাই আছে, কিন্তু মানুষ হিসাবে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। প্রিয়া চলে যাওয়ার পর সম্রাট মেডিসিনের বক্সটা দেখতে লাগলো। তার মনে একটা অদ্ভুত অনুভূতি। প্রিয়ার মতো সরল একটা মেয়ে তার মতো একজন মাফিয়া কিংয়ের জন্য চিন্তা করছে। দুপুর 1টার সময় রাজ এলো খাবার নিয়ে। সম্রাট ভাই, আজকে আপনার একটু বেশি চিন্তিত মনে হচ্ছে। কিছু না ভাই, কাল রাতে একটু বেশি চিন্তা করেছে। কি চিন্তা আমাকে বলতে পারেন? সম্রাট একটু ভেবে বলল, ভাই, আমি কখনো কখনো ভাবি পৃথিবীতে ভালো মানুষের কোনো এত কষ্ট হয়, আর খারাপ মানুষরা কেন এত আরামে থাকে। এটা তো পৃথিবীর নিয়ম, কিন্তু আমার বিশ্বাস একদিন সব অন্যায়ের বিচার হবে। হ্যাঁ ভাই, বিচার হবে। রাজ চলে যাওয়ার পর সম্রাট তার মোবাইল বের করলো। শাহিনকে কল করলো। আজকের যে মস্তানদা আমাকে চর মেরেছিল তাদের সম্পর্ক তথ্য সংগ্রহ কর। জি বস, আমি খোঁজ নিয়েছি। তাদের নেতার নাম বদর। এই এলাকার সবচেয়ে বড় মস্তান। তার অনেক গুন্ডা আছে। কোথায় তাদের আড্ডা? রাতে তারা নিউ মার্কেটের পেছনে একটা ক্লাবে আড্ডা দেয়। ভালো, আজকে রাতে আমাদের দ্বিতীয় অপারেশন। বিকেল 4টের সময় তাপস এলো। সম্রাট ভাই, আমি একটা খবর শুনেছি। কি খবর ভাই? গত রাতে রহিম মস্তান মারা গেছে, তার পুরো গ্যাং শেষ। সম্রাট অবাক হওয়ার ভান করলো। কিভাবে? কেউ জানে না, শুধু শুনেছে সম্রাট নামে একজন মাফিয়া কিং তাকে মেরেছে। সম্রাট? এই নাম তো আমার মতোই। হ্যাঁ, কিন্তু এই সম্রাট নাকি খুবই ভয়ঙ্কর। তার কেউ চেহারা দেখেনি, শুধু জানে সে রাতের বেলা খারাপ লোকেদের মারে। তাহলে তো ভালোই, খারাপ লোকেরা মরলে ভালো মানুষের কষ্ট কমবে। হ্যাঁ, সেই দিক থেকে ভালোই। তাপস চলে যাওয়ার পর সম্রাট ভাবতে লাগলো তার 2টা জীবন। দিনের বেলা সে একজন ভিখারি যাকে সবাই সাহায্য করে, রাতের বেলা সে একজন মাফিয়া কিং যাকে সবাই ভয় পায়। কিন্তু এই 2 জীবনের একটাই লক্ষ্য, এই শহর থেকে অন্যায় দূর করা। সন্ধ্যা 6টায় সেই মাস্তানরা আবার এলো। বদর এবং তার 4 জন শাগরেদ। তারা সম্রাটকে দেখেই রেগে গেল। তুই এখনো এখানে আসিস? আমি বলিনি তোকে এখানে দেখতে চাই না? ভাই, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে তোকে আমার হাতে মরতে হবে। সম্রাটকে লাথি মারল। সম্রাট মাটিতে পড়ে গেল। পথচারীরা দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না। সবাই বদরকে ভয় পায়। এবার বুঝলি আমি কে? সম্রাট উঠে বসল। তার চোখে 1 সেকেন্ডের জন্য আগুন জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ভাই, আমি একটা কথা বলতে পারি? কি কথা? আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তোর মতো ভিখারিদের দেখলেই আমার রাগ হয়। তোরা দেশের সৌন্দর্য নষ্ট করিস। তাহলে আজকে রাতে আমার সাথে আপনার দেখা হলে কেমন হয়? বদর অবাক হলো। একটা ভিখারি তাকে চ্যালেঞ্জ করেছে। কি বললি তুই? আমি বললাম আজকে রাতে আপনার সাথে আমার দেখা হবে। তুই আমার সাথে দেখা করবি? তুই জানিস আমি কে? আপনি বদর, এই এলাকার সবচেয়ে বড় মস্তান। তাহলে তুই জানিস আমার সাথে পাঙ্গা নেওয়ার মানে কি? জানে, আর আজকে রাতে আপনিও জানবেন আমি কে। এই বলে সম্রাট উঠে দাঁড়ালো। তার চোখে এমন একটা দৃষ্টি যে বদর একটু ঘাবড়ে গেল। তুই আমাকে ধমক দিচ্ছিস? না ভাই, আমি ধমক দিচ্ছি না, আমি শুধু একটা প্রতিশ্রুতি দিচ্ছি। সম্রাট তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে লাগলো। ভিখারি, ফিরে আয়। কিন্তু সম্রাট পেছনে ফিরে তাকালো না। এই ভিখারি আজকে একটু বেশি বেয়াদব হয়ে গেছে। আজকে রাতে তাকে একবার ঠিক করে দিতে হবে। কিন্তু বদর জানে না যে আজকে রাতে যার সাথে তার দেখা হবে
সে কোনো সাধারণ ভিখারি নয়, সে হলো এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া কিং। রাত 10টার সময় সম্রাট তার আসল রূপে ফিরে এলো। কালো স্যুট, সানগ্লাস, পিস্তল। এবার বদরের পালা। আজকে রাতে এই শহরে আরও একটা নাম মুছে যাবে। বদর, তোর সময় শেষ। রাত 11টা। নিউ মার্কেটের পেছনে একটা ছোট্ট ক্লাব। বদর এবং তার 10 জন লোক সেখানে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, তাস খেলছে। বদর এখনও সম্রাটের সাথে দিনের ঘটনা নিয়ে রাগ করছে। সেই ভিখারি আজকে আমার সাথে বেয়াদবি করেছে। কাল সকালে আমি তাকে এমন মার দেব যে সে আর এই এলাকায় আসার সাহস করবে না। বস, একটা ভিখারি নিয়ে এত টেনশন কেন? আমরা তো অনেক বড় বড় গুন্ডাদের সাথে লড়াই করেছি। আরে তা ঠিক, কিন্তু কোনো ভিখারি আমার সাথে এত সাহস করে কথা বলবে সেটা আমি সহ্য করতে পারবো না। ঠিক সেই সময় ক্লাবের লাইট চলে গেল। চারিদিক অন্ধকার। কি হলো? লাইট কেন গেল? হয়তো লাইটের সমস্যা বস। হঠাৎ করে ক্লাবের দরজা খুলে গেল। একটা ছায়ামূর্তি ঢুকলো, কালো পোশাক, মুখে মাস্ক। বদর, আমি এসেছি। বদর চমকে উঠল। এই গলার স্বর তার চেনা মনে হলো। কে তুই? রহস্যময় মানুষটা ধীরে ধীরে এগিয়ে এলো। আজকে দিনের বেলা তুই একটা ভিখারিকে চর মেরেছিলি, মনে আছে? তুই তুই সে ভিখারি? রহস্যময় মানুষটা তার মাস্ক সরিয়ে দিল। সম্রাট। কিন্তু এখন সে আর ভিখারি নয়, সে এখন পুরোপুরি একজন মাফিয়া কিং। হ্যাঁ বদর, আমি সেই ভিখারি, কিন্তু আমি শুধু ভিখারি নই, আমি সম্রাট, যাকে এই শহরের সবাই দ্য এম্পায়ার নামে চেনে। বদরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বদর এবং তার লোকেরা একসাথে চমকে উঠল। সম্রাটের নাম তারা সবাই শুনেছে, কিন্তু কখনো ভাবেনি যে সেই ভয়ঙ্কর মাফিয়া কিং রোজ তাদের সামনে ভিখারি ছদ্মবেশে বসে থাকে। হ্যাঁ, এটা সম্ভব না। তুই একজন সাধারণ ভিখারি, তুই সম্রাট হতে পারিস না। কেন? কারণ আমি দিনের বেলায় রাস্তায় বসে ভিক্ষা করি। বদর, তুই জানিস না আমি কেন এই ছদ্মবেশ ব্যবহার করি? সম্রাট একটা চেয়ার টেনে নিয়ে বসলো। আমি তোদের একটা গল্প বলি, তারপর আমি তোদের সাথে হিসাব মেটাবো। বদরের লোকেরা অস্ত্র বের করার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ করে চারিদিক থেকে লেজার রশ্মি তাদের উপর পড়ল। সম্রাটের স্নাইপাররা তাদের টার্গেট করেছে। নড়ার চেষ্টাও করো না, আমার লোকেরা তোদের সবাইকে কিনে রেখেছে। বদর বুঝতে পারল তারা ফাঁদে পড়েছে। এখন আমার গল্প শোনো। আজ থেকে 5 বছর আগের কথা। আমার নাম ছিল শুধু সম্রাট। আমি ছিলাম একজন সাধারণ সরকারি চাকরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছিলাম, চাকরি করতাম শিক্ষা মন্ত্রণালয়ে। সম্রাটের গলার স্বরে একটা বেদনা ছিল। আমার একটা ছোট্ট বোন ছিল, তার নাম ছিল সায়না। সে পড়তো ঢাকা কলেজে, খুবই ভালো মেয়ে ছিল, সবসময় হাসিখুশি থাকতো। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। বদর এবং তার লোকেরা চুপচাপ শুনছিল। একদিন সায়রা কলেজ থেকে বাসায় ফিরছিল, তখন একদল মাস্তান তাকে উত্ত্যক্ত করে। সে তাদের প্রতিবাদ করে, কিন্তু তারা তাকে ধরে নিয়ে যায়। সম্রাটের চোখে জল এসে গেল। তারা আমার বোনকে অত্যাচার করে, তারপর তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে আমাকে বলেছিল, ভাই তুমি আমার প্রতিশোধ নিও, এই দুনিয়া থেকে জানোয়ারদেরকে সাফ করো। তারপর কি হলো? তারপর সায়রা মারা গেল। আমি পুলিশে গেলাম, কিন্তু সেই মস্তানদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল, পুলিশ কোনো ব্যবস্থা নিল না। সম্রাট উঠে দাঁড়ালো। সেই দিনে আমি সিদ্ধান্ত নিলাম, আমি নিজেই আইন হয়ে উঠব। আমি একের পর এক সব অন্যায়কারীকে শেষ করব। তাহলে তুই ভিক্ষা করিস কেন? কারণ ভিখারি হয়ে রাস্তায় বসলে সব তথ্য পাওয়া যায়, কে কি করে, কে কার সাথে কথা বলে, কে কোথায় যায়, সব কিছু। আর সবচেয়ে বড় কথা, কেউ একজন ভিখারিকে সন্দেহ করে না। গত 1 বছর ধরে আমি তোর সব কাজকর্ম দেখেছি বদর। তুই কত নিরীহ মানুষকে অত্যাচার করেছিস, কত মেয়েদের উত্ত্যক্ত করেছিস। সম্রাট, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, আমি আর কোনো খারাপ কাজ করব না। ক্ষমা? বদর, আমার বোন যখন তোর মতো জানোয়ারদের হাতে কষ্ট পাচ্ছিল, তখন কি সে ক্ষমা চেয়েছিল? তারা কি ক্ষমা করেছিল? সম্রাট বদরের দিকে এগিয়ে গেল। এই ট্যাটু আমি আমার বোনের স্মৃতিতে করেছি।
প্রতিদিন এটা দেখে আমার মনে পড়ে কেন আমি এই পথ বেছে নিয়েছি। বদর কাঁদতে শুরু করলো। প্লিজ সম্রাট, আমাকে আরেকটা সুযোগ দাও। সুযোগ? তুই যাদের ক্ষতি করেছিস তুই কি তাদের দ্বিতীয় সুযোগ দিয়েছিলে? সম্রাট তার কোট খুলে বদরের সামনে ফেলল। তার শার্টের পেছনে একটা ট্যাটু, সাইরার নাম। তবে তোর লোকেদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি। যারা এখনো এই এলাকা ছেড়ে চলে যেতে চায় তারা যেতে পারে, তবে শর্ত হলো তারা আর কোনোদিন কোনো নিরীহ মানুষের ক্ষতি করবে না। বদরের 8 জন লোকের মধ্যে 5 জন সাথে সাথে হাত তুলল। আমরা যেতে চাই বস, আমরা প্রমিস করছি আর কোনো খারাপ কাজ করব না। যাও, কিন্তু মনে রাখবে আমার চোখ সর্বদা। তোমরা যদি আবার কোনো অন্যায় করো তাহলে আমি তোমাদের খুঁজে বের করব। 5 জন লোক দৌড়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। থাকলো বদর এবং তার 3 জন বিশ্বস্ত সহযোগী। সম্রাট, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু একটা কথা বলতে পারি? বলো। তোমার বোন মারা যাওয়ার জন্য আমি দায়ী নই। আমি ওই ঘটনায় জড়িত ছিলাম না। আমি জানি, কিন্তু তুমি তাদের মতোই। তুমি অন্যদের সাইডা বানিয়েছ। সম্রাট ট্রিগার টিপল। একটা গুলির আওয়াজ। বদর মাটিতে পড়ে গেল। তোমরা 3 জনের হাতে রক্ত রাঙানো। তোমরা বদরের মতোই। বদরের বাকি 3 জন লোক আতঙ্কে চিৎকার করতে লাগলো। আরও 3টে গুলির আওয়াজ। সবাই চুপ। সম্রাট তার লোকেদের ডাকলো। সব পরিষ্কার করো, কোনো চিহ্ন যেন না থাকে। জি বস। সম্রাট ক্লাব থেকে বেরিয়ে এলো। বাইরে তার মোটর বাইকে চড়ে তিনি তার গোপন আস্তানার দিকে যাচ্ছিলেন, কিন্তু পথে তার মন খারাপ হয়ে গেল। বদরকে মারার পর তার কোনো সন্তুষ্টি হয়নি, কারণ তিনি জানেন একজন বদরকে মারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এই শহরে আরও অনেক বদর আছে। তার মনে পড়ল প্রিয়ার কথা, কিভাবে সে একজন ভিখারির জন্য চিন্তা করে, কিভাবে রাজ তার জন্য খাবার নিয়ে আসে, কিভাবে তাপস তার জন্য কাজের ব্যবস্থা করতে চায়। সম্রাট বুঝতে পারল তার জীবনে 2 ধরনের মানুষ আছে। একদিকে প্রিয়া, রাজ, তাপসের মতো ভালো মানুষ, অন্যদিকে বদর, রহিমের মতো খারাপ মানুষ। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি ভালো মানুষদের রক্ষা করবেন এবং খারাপ মানুষদের শাস্তি দেবেন। পরের দিন সকালে সম্রাট আবার তার পুরানো জায়গায় বসল, ভিখারি ছদ্মবেশে। সকাল 9টার সময় প্রিয়া এলো। সে আজকে একটু বেশি খুশি মনে হচ্ছিল। আজকে আপনাকে ভালো লাগছে, কি ব্যাপার? হ্যাঁ বেবি, আজকে মনটা একটু ভালো। জানেন, গতকাল রাতে বদর মাস্তান মারা গেছে। আমি খুব খুশি। সম্রাট অবাক হওয়ার ভান করল। সত্যি? হ্যাঁ, সে খুবই খারাপ মানুষ ছিল। অনেক নিরীহ মানুষকে কষ্ট দিত। কে মেরেছে তাকে? শুনেছি সম্রাট নামের সেই রহস্যময় মাফিয়া কিং, যে শুধু খারাপ লোকেদের মারে। আমি মনে করি এই সম্রাট খুব ভালো কাজ করেছেন। তিনি ভালো মানুষদের রক্ষা করেছেন। আপনি কি মনে করেন সম্রাট ভালো মানুষ? হ্যাঁ, যদিও সে মানুষ মারে, কিন্তু সে শুধু খারাপ লোকেদেরই মারে, ভালো মানুষদের কোনো ক্ষতি করে না। কিন্তু তাহলে তো সে নিজেই আইন হয়ে উঠেছে। কখনো কখনো এটাই প্রয়োজন। যখন আইন ব্যর্থ হয় তখন কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। প্রিয়া চলে যাওয়ার পর সম্রাট ভাবতে লাগলো। প্রিয়া তার কাজকে সমর্থন করে, কিন্তু সে জানে না যে যাকে সে সমর্থন করে সে রোজ তার সামনে বসে থাকে। দুপুরে রাজ এসে খাবার দিয়ে গেল। বিকেলে তাপস এলো। সম্রাট ভাই, আজকে এই এলাকা অনেক শান্ত লাগছে। কেন ভাই? বদর মারা যাওয়ার পর তার লোকেরা সবাই পালিয়ে গেছে। এখন আর কোনো মস্তানি নেই। এটা তো ভালো খবর। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি এই সম্রাট কে? কেউ তার পরিচয় জানে না। হয়তো সে একজন ভালো মানুষ, সে খারাপ মানুষের শাস্তি দেয়। হতে পারে, কিন্তু তার পরিচয়টা জানতে খুব ইচ্ছে করে। সম্রাট তার পিস্তল বের করলো। তারপর যদি জানতে পারে যে তার সামনে বসে থাকা ভিখারি সেই সম্রাট, তাহলে তার কি মনে হবে? সন্ধ্যার সময় সম্রাট তার দিনের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিল। আজকে তার মন অনেক হালকা। বদরের মতো আরও একটা জানোয়ার এই পৃথিবী থেকে সাফ হয়ে গেছে, কিন্তু তিনি জানেন তার কাজ এখনও শেষ হয়নি। এই শহরে আরও অনেক বদর আছে, রহিম আছে, তাদের সবাইকে সাফ করতে হবে। রাতে তার আস্তানায়
শাহিন এসে রিপোর্ট দিল। বস, বদরের এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে। তার যে 5 জন লোক পালিয়ে গিয়েছিল তারা শহর ছেড়ে চলে গেছে। ভালো। এখন পরবর্তী টার্গেট কে? বস, গুলশানে কালু নামে একটা মস্তান আছে, সে মেয়েদের পাচার করে। সম্রাট মনে মনে হাসল। কালু, তার সম্পর্কে বিস্তৃত তথ্য সংগ্রহ করো। 1 সপ্তাহের মধ্যে তার সাথে হিসাব মেটাতে হবে। জি বস। সম্রাট জানালার দিকে তাকালো। শহরের লাইটগুলো জ্বলছে। কোথাও না কোথাও নিরীহ মানুষেরা কষ্ট পাচ্ছে, আর তার কাজ হলো তাদের রক্ষা করা। তিনি তার বোন সায়রার ছবির দিকে তাকালেন। সায়রা, তোর বড় ভাই তোর প্রতিশোধ নিয়েছে। একদিন এই শহর থেকে সব অন্যায় দূর হয়ে যাবে। তিনি জানেন তার সামনে আরও অনেক যুদ্ধ বাকি, কিন্তু তিনি প্রস্তুত। দিনের বেলা ভিখারি, রাতের বেলা মাফিয়া কিং, এই 2 পরিচয় নিয়েই তিনি তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। প্রিয়া, রাজ, তাপসের মতো ভালো মানুষদের জন্য তিনি একটা নিরাপদ শহর গড়ে তুলবেন। বদরকে শেষ করার 3 দিন পর সম্রাট তার স্বাভাবিক জায়গায় বসে আছে। আজকে তার মন অনেক শান্ত। বদর নামক জানোয়ারটা আর নেই। সকাল 10টার সময় প্রিয়া এলো। আজকে আপনাকে খুব ভালো লাগছে। হ্যাঁ বেবি, অনেকটা ভালো। এই এলাকায় এখন অনেক শান্তি। বদর মরে যাওয়ার পর তার লোকেরাও সব পালিয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় একটা বড় গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো 5 জন লোক। তাদের দেখে বোঝা যায় এরা কোনো সাধারণ মানুষ নয়। তাদের নেতা এসে সম্রাটের সামনে দাঁড়ালো। তুই সম্রাট? সম্রাট ভিখারির ভান করলো। সম্রাট? আমি সম্রাট কে ভাই? আমি একজন সাধারণ ভিখারি। মিথ্যা বলিস না, আমরা জানি তুই বদরকে মেরেছিস। প্রিয়া ভয় পেয়ে গেল। তোমরা কারা? এত একজন নিরীহ ভিখারি? মেয়ে, তুই চুপ থাক। আমরা কালুর লোক। বদর ছিল আমাদের বস, কালুর অংশীদার। সম্রাটের মনে পড়লো কালুর নাম। সে শুনেছে কালু একজন বড় মাফিয়া, মেয়েদের পাচার করে। কালু ভাই বলেছে যে বদরকে মেরেছে তার সাথে দেখা করতে চায়। আমি বুঝতে পারছি না আপনারা কি বলছেন। আমি তো কাউকেই মারিনি। কালুর লোকেরা সম্রাটকে ধরে তুলতে গেল। প্রিয়া তাদের থামানোর চেষ্টা করলো। আরো তাকে, সে কারো কোনো ক্ষতি করেনি। মেয়ে, বেশি নাক গলালে তোর খারাপ হবে। ঠিক সেই সময় রাজ এবং তাপস এসে পৌঁছালো। কি হচ্ছে এখানে? তোমরা সম্রাট ভাইকে ধরেছো কেন? তোমরা কারা? এভাবে একজন অসহায় মানুষের সাথে আচরণ করতে পারো না। কালুর লোকেরা রেগে গেল। তোমরা সবাই আমাদের পথ থেকে সরে যাও, নইলে তোমাদেরও সমস্যা হবে। কিন্তু রাজ এবং তাপস পিছিয়ে গেল না। আমরা এখানকার মানুষ, আমরা আমাদের এলাকায় অন্যায় হতে দেব না। এমন সময় কালুর নেতার ফোন বাজলো। হ্যাঁ বস। ওপাশ থেকে কালুর গলা। কি অবস্থা? সম্রাটকে পেয়েছো? বস, আমরা একটা ভিখারিকে পেয়েছি, কিন্তু সে বলছে সে সম্রাট না। আমি নিশ্চিত সম্রাট সেই এলাকায় থাকে। তোরা ভালো করে খোঁজ। জি বস। কালুর লোকেরা সম্রাটকে ছেড়ে দিল। আজকে তোকে ছাড় দিলাম, কিন্তু যদি তুই সত্যি সম্রাট হোস তাহলে মনে রাখিস কালুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। তারা চলে যাওয়ার পর প্রিয়া, রাজ আর তাপস সম্রাটের পাশে বসলো। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। এই কালুকে কেন সে আপনার খোঁজ করছে? আমি জানি না ভাই, হয়তো ভুল করে আমাকে সন্দেহ করছে। কিন্তু সম্রাট মনে মনে জানে যে কালুর সাথে তার লড়াই অবশ্যম্ভাবী। সন্ধ্যার পর সম্রাট তার আস্তানায় গেল। শাহিনের কাছ থেকে কালু সম্পর্কে বিস্তারিত জানতে চাইল। বস, কালু খুবই বিপজ্জনক। তার নেটওয়ার্ক অনেক বড়। সে মেয়েদের পাচার করে বিদেশে পাঠায়। তার দুর্বলতা কি? তার একমাত্র মেয়ে রিনা বিদেশে পড়ে। কালু তাকে খুব ভালোবাসে। আমরা নিরীহদের টার্গেট করি না, অন্য কোনো উপায় আছে? তার একটা গোপন গোডাউন আছে সাভারে, সেখানে সে মেয়েদের রাখে। তাহলে প্রথমে আমরা সেই মেয়েদের উদ্ধার করব, তারপর কালুর সাথে চূড়ান্ত লড়াই। পরের দিন সকালে সম্রাট তার স্বাভাবিক জায়গায় বসলো, কিন্তু আজকে তার মন অস্থির। সে জানে কালু তাকে খুঁজছে। দুপুরের সময় একটা মেয়ে তার কাছে এলো।
মেয়েটি কাঁদছে। দাদা, আমাকে সাহায্য করুন। কি হয়েছে মা? আমার বোনকে কেউ ধরে নিয়ে গেছে। তার নাম তানিয়া। আমি পুলিশে গেছি, কিন্তু তারা কিচ্ছু করেনি। সম্রাটের মনে সন্দেহ হলো। কারা নিয়ে গেছে? কালো নামের একজন মস্তান। সম্রাট বুঝতে পারলো এটা শুধু কাকতালীয় নয়। তুমি আমাকে তোমার বোনের ছবি দেখাতে পারবে? মেয়েটি তার ফোন থেকে একটা ছবি দেখালো। সুন্দর একটা মেয়ে। তোমার নাম কি? শিমুল। শিমুল, তুমি ভয় পেও না, আমি তোমার বোনকে উদ্ধার করার ব্যবস্থা করব। কিন্তু আপনি একজন ভিখারি, আপনি কিভাবে সাহায্য করবেন? আমার কিছু বন্ধু আছে যারা সাহায্য করতে পারবে। সেদিন রাতে সম্রাট এবং তার দল সাফারের গোডাউনে অভিযান চালালো। গোডাউনে পাওয়া গেল 10 জন মেয়ে। তাদের মধ্যে তানিশাও ছিল। তোমরা সবাই নিরাপদ, আমরা তোমাদের পরিবারের কাছে পৌঁছে দেব। কিন্তু এই অভিযানের খবর কালুর কানে পৌঁছে গেল। কে আমার গোডাউনে হামলা করেছে? বস, এটা নিশ্চয়ই সম্রাটের কাজ। এবার আমি নিজেই সম্রাটের সাথে দেখা করব। তাকে বলো আগামীকাল রাতে গুলশান লেকে আসতে, একা। সম্রাট এই চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নিল, কিন্তু প্রিয়া তাকে একা যেতে দিতে চাইল না। আমি আপনার সাথে যাব। না প্রিয়া, এটা খুবই বিপজ্জনক। আমি একজন সাংবাদিক, আমার কাছে অস্ত্র আছে, আমি নিজেকে রক্ষা করতে পারি। সম্রাট অবাক হলো। প্রিয়া সাংবাদিক? তুমি সাংবাদিক? হ্যাঁ, আমি গত কয়েক মাস ধরে কালুর উপর একটা তদন্ত রিপোর্ট করছি। আমিও তার শত্রু। সম্রাট বুঝতে পারলো প্রিয়া শুধু একজন সাধারণ মেয়ে নয়। তুমি কি জানো আমি কে? আমি সন্দেহ করি, আমি কিন্তু নিশ্চিত না। তাহলে আগামীকাল তুমি দূর থেকে থাকবে, আমার যদি কোনো সমস্যা হয় তখন সাহায্য করবে। এদিকে কালু তার সব প্রস্তুতি সম্পূর্ণ করলো। সে জানে সম্রাট একা আসবে না, তাই সেও তার পুরো বাহিনী নিয়ে প্রস্তুত থাকলো। আগামীকাল এই সম্রাট নামক ইঁদুরটার খেল খতম করে দেব। কিন্তু কালু জানে না যে তার সবচেয়ে বড় শত্রু রোজ তার চোখের সামনে ভিখারি সেজে বসে থাকে। পরের দিন সকালে যখন সম্রাট তার জায়গায় বসলো, তখন শিমুল এসে তাকে ধন্যবাদ জানালো। দাদা, আমার বোন তানিয়া ফিরে এসেছে। আপনার বন্ধুরা তাকে উদ্ধার করেছে। আল্লাহর রহমত। আপনার বন্ধুরা কারা? আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তাদের ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, তারা তাদের কর্তব্য করেছে। রাত আসতে লাগলো। সম্রাটের সামনে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কালু শুধু একজন মাস্তা নয়, সে একটা পুরো সিস্টেমের অংশ। কিন্তু সম্রাট প্রস্তুত। আজকের রাতে কালুর অত্যাচারের অবসান হবে। আজকের দিনটা সম্রাটের জন্য অন্যরকম। সকাল থেকে তার মন অস্থির। আজকে রাতে কালুর সাথে তার চূড়ান্ত লড়াই। সকালে সম্রাট তার স্বাভাবিক জায়গায় বসেছে, কিন্তু আজকে তার মন ভিক্ষার কাজে নেই। সে ভাবছে রাতের পরিকল্পনার কথা। প্রিয়া এসে তার পাশে বসল। কি ভাবছেন? আজকের রাতের কথা। কালু খুবই ধৃত, সে নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে। আমি কালুর সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করেছি। তার আসল নাম কালাম উদ্দিন। সে একসময় ছোট চোর ছিল, তারপর ধীরে ধীরে বড় মাফিয়া হয়েছে। তার দুর্বলতা কি? তার একমাত্র মেয়ে, নাম রিনা। সে বিদেশে পড়ালেখা করে। কালু তাকে খুব ভালোবাসে। আমি নিরীহ মানুষদের ব্যবহার করি না, এমনকি আমার শত্রু পরিবার কেউ না। আমি জানি, এটাই আপনার সবচেয়ে বড় গুণ। দুপুরে রাজ এলো খাবার নিয়ে। সম্রাট ভাই, আজকে আপনার চিন্তিত মনে হচ্ছে। আজকে রাতে একটা বড় কাজ আছে রাজ ভাই। আমি কিছু সাহায্য করতে পারবো? আপনি শুধু দোয়া করবেন। বিকেলে তাপস এলো। সম্রাট ভাই, আমি একটা খবর পেয়েছি। কালু নাকি আজকে রাতের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে। কি ধরনের প্রস্তুতি? সে তার সব বিশেষ লোককে ডেকেছে, আর পুলিশের কয়েকজন অফিসারও তার সাথে থাকবে। মানে সে সত্যিই একা আসবে না? আমি জানতাম, কালু কখনো ফেয়ার প্লে করে না। সন্ধ্যার সময় সম্রাট তার আস্তানায় গেল। শাহিন এবং তার 10 জন লোক প্রস্তুত। বস, সব অস্ত্র চেক করা হয়েছে, আমরা প্রস্তুত। মনে রেখো, আজকে রাতে আমাদের সাবধানে যেতে হবে। কালু শুধু একজন মস্তান নয়, সে একটা পুরো সিস্টেমের অংশ। রাত 10টার সময় সম্রাট এবং তার দল
গুলশান লেকের দিকে রওনা দিল। তারা তিনটে গাড়িতে বিভক্ত হয়ে গেল। প্রিয়া জোর করে সম্রাটের সাথে এসেছে, যদিও সম্রাট তাকে বারণ করেছিল। আমি আপনাকে একা যেতে দিতে পারি না। প্রিয়া, এটা খুবই বিপজ্জনক, আপনি দূরে থাকবেন। আমি প্রমিস করছি, আমি শুধু পর্যবেক্ষণ করব। রাত 10:30টায় তারা গুলশান লেকের কাছে পৌঁছালো। জায়গাটা নির্জন, চারিদিকে গাছপালা। সম্রাট তার দূরবীন দিয়ে দেখল লেকের পাশে একটা ছোট পার্কে কালু দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা নেই। তার সাথে অন্তত 20 জন লোক আছে, আর কিছু দূরে পুলিশের গাড়িও দেখা যাচ্ছে। যেমনটা ভেবেছিলাম, কালো ফাঁদ পেতেছে। বস, আমরা কি করব? আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোবো। তোমরা সবাই পজিশন নাও। সম্রাট তার কালো পোশাক পরল, মুখে মাস্ক, হাতে পিস্তল। রাত 11টায় সম্রাট লেকের পাশে গিয়ে হাজির হলো। তো তুই এসেছিস? আমি তোকে একা আসতে বলেছিলাম। আমি একা এসেছি, কিন্তু তুই তো তোর পুরো বাহিনী নিয়ে এসেছিস। হা হা হা, তুই কি ভেবেছিলি আমি সত্যি একা আসবো? আমি কালু, আমি মূর্খ নই। কালু তার ইশারায় তার লোকদের ডাকলো। তারা সব দিক থেকে বেরিয়ে এলো। সম্রাট, তুই গত কয়েক মাস আমার অনেক ক্ষতি করেছিস। রহিমকে মেরেছিস, বদরকে মেরেছিস, এখন তোর পালা। কালু, তুই যদি মনে করিস আমি একা এসেছি তাহলে তুই ভুল। আমি তোর মতো বোকা নই কালু। সম্রাট একটা সিগন্যাল দিল। তৎক্ষণাৎ চারদিক থেকে গুলির আওয়াজ। সম্রাটের স্নাইপাররা কালুর কয়েকজন লোককে গুলি করল। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। দুই দলের মধ্যে গোলাগুলি। কালুর লোকেরা সংখ্যায় বেশি, কিন্তু সম্রাটের লোকেরা বেশি দক্ষ। যুদ্ধের এক পর্যায়ে সম্রাট এবং কালু মুখোমুখি হলো। সম্রাট, তুই কে? তোর আসল পরিচয় কি? আমি ন্যায় বিচার। ন্যায় বিচার? হা হা হা, তুই একজন খুনি। তুই আমার চেয়েও খারাপ। না কালু, আমি এবং তুই এক নয়। আমি শুধু তোর মতো জানোয়ারদের মারি, কিন্তু তুই নিরীহ মানুষদের মারিস। কালু তার পিস্তল তুলল সম্রাটের দিকে, কিন্তু সম্রাট তার চেয়ে দ্রুত। একটা গুলির আওয়াজ। কালুর হাত থেকে পিস্তলটা পড়ে গেল। কালু, তোর সময় শেষ হয়ে এসেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটা গুলির আওয়াজ। সম্রাটের কাঁধে গুলি লাগলো। সম্রাট পেছনে তাকালো। একজন পুলিশ অফিসার তাকে গুলি করেছে। সম্রাট, তুই গ্রেফতার। কালু খুশিতে হেসে উঠল। কালু বলল, আমি তোকে বলেছিলাম আমার সাথে পুলিশ আছে। এই অফিসার ইব্রাহিম আমার পুরনো বন্ধু। সম্রাট বুঝতে পারলো তারা ফাঁদে পড়েছে। তার কাঁধ থেকে রক্ত ঝরছে। কালু ভাই, এবার আমরা এই সম্রাটকে শেষ করে দেব। কিন্তু ঠিক তখনই আরেকটা গুলির আওয়াজ। অফিসার ইব্রাহিম মাটিতে পড়ে গেল। সবাই তাকালো, কে গুলি করেছে? প্রিয়া, তার হাতে পিস্তল। আমি আপনাকে বলেছিলাম আমি আপনাকে একা যেতে দেব না। সম্রাট অবাক হয়ে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া, তুমি এখানে কেন? আমি ভেবেছিলাম আপনার সাহায্য লাগতে পারে। কালু রেগে গেল। এই মেয়ে, তুই কে? আমি সম্রাটের স্ত্রী। প্রিয়ার এই কথা শুনে সম্রাট চমকে গেল, কিন্তু মন্দ লাগলো না। তাহলে তোকেও মরতে হবে। কালু মাটি থেকে আরেকটা পিস্তল তুলে নিল। প্রিয়ার দিকে তাক করল, কিন্তু সম্রাট তার শেষ শক্তি দিয়ে লাফিয়ে প্রিয়ার সামনে দাঁড়ালো। কালুর গুলি সম্রাটের বুকে লাগলো। না সম্রাট। সম্রাট মাটিতে পড়ে গেল। প্রিয়া তার কোলে তার মাথা নিল। সম্রাট, আপনি ঠিক আছেন? আমি অ্যাম্বুলেন্স ডাকছি। প্রিয়া, কালুকে শেষ করো। প্রিয়া তার পিস্তল তুলল কালুর দিকে। প্রিয়া ট্রিগার চাপল। কালুর দিকে, কালুর বুকে গুলি লাগলো। কালু মাটিতে পড়ে গেল। এটা হতে পারে না। আমি কালু। কালুর শেষ নিঃশ্বাস। এদিকে সম্রাটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শাহিন দৌড়ে এসেছে। বস, আপনি ঠিক আছেন? শাহিন, আমার মনে হয় আমার সময় শেষ। না, এমন কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না।
ঠিক তখনই অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। বস, অ্যাম্বুলেন্স এসেছে, আপনি বেঁচে যাবেন। সম্রাটকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে ডাক্তাররা তার জীবন বাঁচানোর চেষ্টা করছে। প্রিয়া, শাহিন, রাজ, তাপস সবাই হাসপাতালের অপেক্ষা করছে। 5 ঘন্টা অপারেশনের পর ডাক্তার বেরিয়ে এলেন। অপারেশন সফল হয়েছে, তবে তিনি এখনো বিপদমুক্ত নন। পরবর্তী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার সাহেব, তিনি ঠিক হয়ে যাবেন তো? আমরা আশা করছি। তিনি অনেক শক্তিশালী, আর তার বেঁচে থাকার ইচ্ছাশক্তি প্রবল। পরের দিন সকালে সম্রাটের জ্ঞান ফিরল। প্রিয়া তার পাশে বসেছিল। প্রিয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি আপনার পাশেই আছি আর থাকবো। কালু মরে গেছে। আপনার মিশন সফল হয়েছে। সম্রাটের মুখে হাসি ফুটে উঠল। তাহলে এই শহরে এখন শান্তি আসবে? হ্যাঁ, কিন্তু এখন আপনি বিশ্রাম নিন, আপনার স্বাস্থ্য ঠিক হোক। রাজ এবং তাপসও হাসপাতালে এসেছিল। সম্রাট ভাই, আপনি আমাদের হিরো। আপনার কারণে এই শহরে শান্তি এসেছে। হ্যাঁ ভাই, এখন সবাই নিরাপদে থাকতে পারবে। সম্রাট দেখলো তার চারপাশে তার প্রিয় মানুষেরা আছে। প্রিয়া, রাজ, তাপস, শাহিন সবাই। তিনি বুঝতে পারলেন একা লড়াই করার চেয়ে সবাই মিলে লড়াই করা অনেক বেশি শক্তিশালী। আমি এখন বুঝতে পারছি আমার এই যুদ্ধে আমি একা ছিলাম না, তোমরা সবাই আমার সাথে ছিলে। আমরা সব সময় আপনার সাথে আছি। আমরা একটা পরিবার। কিন্তু হাসপাতালের বাইরে একটা নতুন বিপদ অপেক্ষা করছে। কালুর মৃত্যুর খবর তার পুরনো বস জাহাঙ্গীরের কানে পৌঁছেছে। জাহাঙ্গীর বিদেশ থেকে ফিরে এসেছে। জাহাঙ্গীর কালুর চেয়েও অনেক বেশি ক্ষমতাশালী এবং বিপজ্জনক। সম্রাট, তুই আমার ছেলে কালুকে মেরেছিস। এখন আমি তোকে এমন শাস্তি দেব যে তুই মরার জন্য আল্লাহর কাছে দোয়া করবি। 2 সপ্তাহ পরে সম্রাট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তার শরীর অনেকটাই ভালো হয়েছে, কিন্তু ডাক্তার তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। প্রিয়া সম্রাটের দেখাশোনা করছে। সে তার অফিসে ছুটি নিয়েছে। আজকে আপনার কেমন লাগছে? অনেক ভালো, কিন্তু আমি চিন্তিত। কিসের জন্য চিন্তিত? কালুকে মেরে ফেলেছি, কিন্তু তার মানে এই না যে সমস্যার সমাধান হয়ে গেছে। এই শহরে আরো অনেক কালু আছে। ঠিক তখনই শাহিন এসে হাজির হলো। তার মুখে চিন্তার ছাপ। বস, একটা খারাপ খবর আছে। কি খবর? জাহাঙ্গীর দেশে ফিরেছে। সম্রাট এবং পিয়া দুজনেই চমকে উঠল। জাহাঙ্গীর? সেই জাহাঙ্গীর যে 3 বছর আগে দেশ ছেড়ে পালিয়েছিল? হ্যাঁ বস, সেই জাহাঙ্গীর। কালু ছিল তার ছোট ভাই। কালুকে মেরে ফেলার কারণে সে আপনার উপর খুব রেগে আছে। এই জাহাঙ্গীরকে আমি তার নাম শুনিনি। জাহাঙ্গীর আলম এই দেশের সবচেয়ে বিপজ্জনক মাফিয়া বসদের একজন। 3 বছর আগে সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল যখন পুলিশ তার পিছনে লেগেছিল। বস, সে খুবই ক্ষমতাশালী। তার অনেক রাজনৈতিক কালেকশন আছে, আর সবচেয়ে বড় কথা সে খুবই নির্মম। সে কোথায় আছে এখন? উত্তরায় একটা 5 তারকা হোটেলে সে তার পুরানো গ্যাং রিউয়েন করেছে। সম্রাট উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার বুকে ব্যথা। আপনি বসে থাকুন, আপনার এখনো সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। কিন্তু জাহাঙ্গীর অপেক্ষা করবে না, সে এখনই আক্রমণ করতে পারে। ঠিক সেই মুহূর্তে সম্রাটের ফোন বাজলো। অচেনা নাম্বার। হ্যালো। তুই সম্রাট? সম্রাট চিনতে পারল না, কিন্তু বুঝতে পারল এটা জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীর? হ্যাঁ, আমি জাহাঙ্গীর আলম। তুই আমার ছোট ভাই কালুকে মেরেছিস। তোর ভাই একজন জানোয়ার ছিল, তাকে মেরে আমি সঠিক কাজ করেছি। তুই খুব সাহসী, কিন্তু তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। আমি জানি তুই কে। তুই একজন পলাতক অপরাধী। পলাতক? আমি পালাই যাইনি। আমি বিদেশে গিয়ে আমার শক্তি বৃদ্ধি করেছি। এখন আমি আগের চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতাশীল। তুই যত ক্ষমতাশালী হোস না কেন, তোর ভাইয়ের মতো তোরও একই পরিণতি হবে। আমরা দেখব কার পরিণতি কেমন হয়। আচ্ছা, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। তুই যদি আমার কাছে এসে ক্ষমা চাস,
তাহলে আমি তোকে শুধু পঙ্গু করে ছেড়ে দেব। আমি কারো কাছে ক্ষমা চাই না, তুই যদি সাহস থাকে তাহলে আমার সাথে লড়াই কর। ঠিক আছে, আমি তোকে 7 দিন সময় দিচ্ছি। তুই তো শেষ প্রস্তুতি নে। 7 দিন পর আমি তোর সাথে চূড়ান্ত যুদ্ধ করব। কোথায়? সাভারের পুরনো সিমেন্ট ফ্যাক্টরিতে রাত 12টায়। আর হ্যাঁ, এইবার আমি একা আসবো না, আমার সাথে আমার 50 জন আন্তর্জাতিক গুন্ডা থাকবে। আমিও প্রস্তুত থাকবো। ফোন কেটে গেল। প্রিয়া এবং শাহিন দুজনেই চিন্তিত। 7 দিনে আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন না। হ্যাঁ বস। আর বস, জাহাঙ্গীরের সাথে 5 জন আন্তর্জাতিক গুন্ডা থাকবে, আমাদের শুধু 10 জন। তাহলে আমাদের কৌশল পরিবর্তন করতে হবে। পরের কয়েকদিন সম্রাট, প্রিয়া, শাহিন, রাজ এবং তাপসের সাহায্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে পরিকল্পনা করতে লাগলো। আমি জাহাঙ্গীর সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করেছি। সে বিদেশে থাকার সময় আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং ড্রাগ ডিলারদের সাথে সম্পর্ক তৈরি করেছে। আর আমি শুনেছি সে এবার দেশে এসে সব কিছু নিয়ন্ত্রণ নিতে চাই, শুধু ঢাকা না, পুরো বাংলাদেশ। তার কাছে আধুনিক অস্ত্র আছে আর তার লোকেরা বিদেশে ট্রেনিং নিয়েছে। তাহলে আমাদের ভিন্ন কৌশল প্রয়োজন। আমরা সরাসরি যুদ্ধে জিততে পারবো না। তাহলে কি করব বস? আমাদের আরো স্মার্ট হতে হবে। শক্তি দিয়ে নয়, বুদ্ধিতে জিততে হবে। তৃতীয় দিনে সম্রাটের কাছে একটা চমকপ্রদ তথ্য এলো। প্রিয়া জানালো যে জাহাঙ্গীরের একটা দুর্বলতা আছে। জাহাঙ্গীরের একটা গোপন প্রেমিকা আছে, নাম সুমি। সে জানে না যে জাহাঙ্গীর একজন মাফিয়া। মেয়েটা মনে করে জাহাঙ্গীর একজন ব্যবসায়ী। এই তথ্য আমাদের কাজে লাগতে পারে। কিন্তু আমরা তো নিরীহ মানুষদের ক্ষতি করি না। আমরা তার ক্ষতি করব না, কিন্তু তাকে সত্য জানাতে পারি। চতুর্থ দিনে প্রিয়া সুমির সাথে দেখা করলো। সুমিকে জাহাঙ্গীরের আসল পরিচয় জানালো। সুমি প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু প্রিয়া যখন তাকে প্রমাণ দেখালো তখন সে ভেঙে পড়ল। আমি জানতাম না জাহাঙ্গীর এত খারাপ মানুষ। আমি ভেবেছিলাম সে একজন সৎ ব্যবসায়ী। আপনি কি আমাদের সাহায্য করবেন? আমি কিভাবে সাহায্য করব? জাহাঙ্গীরের পরিকল্পনা সম্পর্কে তথ্য দিন। পঞ্চম দিনে সুমির মাধ্যমে জানা গেল যে জাহাঙ্গীর সম্রাটকে মারার পর পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণ নিতে চায়। তার পরিকল্পনা হলো সব ছোট মাস্তানদের একসাথে করে একটা বিশাল গ্যাং তৈরি করা। তাহলে জাহাঙ্গীরকে থামানো শুধু আমার জন্য নয়, পুরো শহরের জন্য প্রয়োজন। ষষ্ঠ দিনে রাজ একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলো। সম্রাট ভাই, আমি জেনেছি জাহাঙ্গীরের অস্ত্রগুলো রাখা আছে একটা গোপন গুদামে। কোথায়? তেজগাঁওয়ে একটা পরিত্যক্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে। যদি আমরা তার অস্ত্র নষ্ট করতে পারি তাহলে সে অনেকটা দুর্বল হয়ে যাবে। সপ্তম দিনের সকালে সম্রাট এবং তার টিম জাহাঙ্গীরের অস্ত্রের গুদামে আক্রমণ করলো। তারা সব অস্ত্র নষ্ট করে দিল। বস, অপারেশন সফল। জাহাঙ্গীরের অর্ধেক শক্তি শেষ। ভালো, এখন আজকে রাতের যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কিন্তু সম্রাট জানতো না যে জাহাঙ্গীরও তার একটা গোপন পরিকল্পনা তৈরি করেছে। সে শুধু সম্রাটকে মারতে চায় না, সে চায় সম্রাটের সব প্রিয় মানুষদেরকেও শেষ করতে। রাত 8টার সময় জাহাঙ্গীরের লোকেরা প্রিয়ার বাড়িতে হামলা করলো, কিন্তু প্রিয়া সেখানে ছিল না। সে সম্রাটের আস্তানায় ছিল। সম্রাট, তোর প্রেমিকাকে পাওয়া গেল না, কিন্তু আমি তোর বন্ধুকে পেয়েছি। যখন সম্রাট জানতে পারল তখন তার রাগে চোখ লাল হয়ে গেল। জাহাঙ্গীর, তুই আমার বন্ধুদের ছুঁয়েছিস, এখন তোর কবর খোঁড়া হয়ে গেছে। আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হবে। এখন রাজ ভাই এবং তাপস ভাইকে বাঁচানো প্রয়োজন। হ্যাঁ, আজকে রাতে জাহাঙ্গীরের সাথে আমার শুধু যুদ্ধ নয়, এটা হবে একটা উদ্ধার অভিযান। রাত 11টার সময় সম্রাট এবং তার দলবল সাভারের সিমেন্ট ফ্যাক্টরির দিকে রওনা দিল। আজকে রাতে হবে তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। আজকে রাত হয় জাহাঙ্গীরের শেষ, না হয় আমার শেষ। রাত 11:30। সাভারের পুরনো সিমেন্ট ফ্যাক্টরির চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে আছে দুটি শক্তিশালী দলের মহাযুদ্ধের প্রস্তুতি। সম্রাট এবং তার দল ফ্যাক্টরির 1 কিলোমিটার দূরে পজিশন নিয়েছে। সম্রাটের সাথে আছে শাহিন এবং তার 8 জন বিশ্বস্ত যোদ্ধা। প্রিয়াও এসেছে, যদিও সম্রাট তাকে নিরাপদ দূরত্বে
থাকতে বলেছে। শাহিন, সব অস্ত্র চেক করা হয়েছে? হ্যাঁ বস, আমাদের কাছে যা আছে সেইগুলো সব প্রস্তুত, কিন্তু জাহাঙ্গীরের 50 জন লোক আর আমাদের 9। সংখ্যায় আমরা কম, কিন্তু আমাদের আছে সঠিক উদ্দেশ্য, আর সবচেয়ে বড় কথা আমাদের আছে স্থানীয় সুবিধা। এই এলাকা আমরা চিনি। প্রিয়া সম্রাটের কাছে এসে বলল, আমি সুমির সাথে যোগাযোগ রেখেছি, সে জাহাঙ্গীরের ভেতরে খবর দিচ্ছে। কি খবর? জাহাঙ্গীর রাজভাই এবং তাপস ভাইকে ফ্যাক্টরির ভেতরে একটা পুরানো অফিস রুমে বেঁধে রেখেছে, আর তার লোকেরা ফ্যাক্টরির চারিদিকে পজিশন নিয়েছে। তাহলে আমাদের দুটো কাজ একসাথে করতে হবে। রাজভাই আর তাপসকে উদ্ধার করতে হবে, আর জাহাঙ্গীরকেও শেষ করতে হবে। ঠিক রাত 12টায় সম্রাটের ফোন বাজলো। সম্রাট, তুই এসেছিস? আমি এসেছি, আমার বন্ধুদের ছেড়ে দে। তোর বন্ধুরা খুব কষ্ট পাচ্ছে। একজনের চোখ ফুলে গেছে, আর একজনের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। সম্রাটের চোখে আগুন জ্বলে উঠল। জাহাঙ্গীর, তুই যদি আমার বন্ধুদের আর কোনো ক্ষতি করিস, তাহলে আমি তোকে এমন শাস্তি দেব যে তুই মরার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তুই হুমকি দিচ্ছিস? চল ফ্যাক্টরির ভেতরে আয়, দেখা যাক কে কার কি করতে পারে। আমি আসছি, কিন্তু মনে রাখ, আজকের পর তুই আর এই পৃথিবীতে থাকবি না। ফোন কেটে গেল। সম্রাট তার দলের দিকে তাকালো। সবাই শোনো, আজকের এই যুদ্ধ শুধু আমার নয়, এটা সমগ্র শহরের মানুষের জন্য। জাহাঙ্গীর যদি জেতে, তাহলে এই শহর আবার অন্ধকারে নেমে আসবে। বস, আমরা আপনার সাথে আছি। আমরা জানি আপনি সঠিক কাজ করছেন। ধন্যবাদ। এখন আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। সম্রাটের পরিকল্পনা ছিল 3 ভাগে ভাগ করা। একটি দল ফ্যাক্টরির পূর্ণ দিক দিয়ে ঢুকবে এবং রাজ তাপসকে উদ্ধার করবে। আরেকটি দল পশ্চিম দিক দিয়ে ঢুকে জাহাঙ্গীরের লোকেদের বিভ্রান্ত করবে, আর সম্রাট নিজে সামনে দিয়ে ঢুকে জাহাঙ্গীরের মুখোমুখি হবে। বস, এটা খুবই ঝুঁকিপূর্ণ। আপনি একা জাহাঙ্গীরের মুখোমুখি হবেন? এটাই একমাত্র উপায়। জাহাঙ্গীর আমার সাথে ব্যক্তিগত হিসাব মেটাতে চায়। সে আমাকে দেখলে তার মনোযোগ আমার দিকে থাকবে। রাত 12:15 অপারেশন শুরু হলো। শাহিন তার 3 জন লোক নিয়ে পূর্ব দিকে দিয়ে ঢুকলো। তাদের কাজ ছিল রাজ এবং তাপসকে খুঁজে বের করা। অন্যদিকে 3 জন লোক পশ্চিম দিক দিয়ে ঢুকে জাহাঙ্গীরের লোকদের সাথে গোলাগুলি শুরু করলো। এতে জাহাঙ্গীরের লোকেরা বিভ্রান্ত হয়ে গেল। সম্রাট সামনে দরজা দিয়ে ঢুকলো। তার হাতে একটা পিস্তল আর কোমরে একটা ছুরি। ফ্যাক্টরির ভেতরটা অন্ধকার, শুধু কয়েকটা জায়গায় হ্যালোজেন লাইট জ্বলছে। সম্রাট সাবধানে এগিয়ে চলল। প্রতিটি কোণে, প্রতিটি ছায় বিপদ লুকিয়ে থাকতে পারে। হঠাৎ করে একটা গুলির আওয়াজ। সম্রাটের পাশ দিয়ে বুলেট চলে গেল। সম্রাট, তুই এখানে? সম্রাট তৎক্ষণাৎ একটা পিলারের আড়ালে লুকিয়ে গেল। তোমার বস কোথায়? তাকে বল আমি আসছি। বস তোর জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কাছে পৌঁছানোর আগে আমাদের সাথে লড়তে হবে। সম্রাট বুঝতে পারল জাহাঙ্গীর তাকে দুর্বল করার জন্য প্রথমে তার লোকদের দিয়ে আমন্ত্রণ করাবে। শুরু হলো গোলাগুলি। সম্রাট একাই জাহাঙ্গীরের 5 জন লোকের সাথে লড়তে লাগলো। তার পিস্তলে মাত্র 6টা বুলেট। প্রতিটা গুলি তাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে। প্রথম গুলি জাহাঙ্গীরের একজন লোকের কাঁধে লাগলো, দ্বিতীয় গুলি আরেকজনের গায়ে, তৃতীয় গুলি মিস, চতুর্থ গুলি একজনের বুকে। এখন তার কাছে মাত্র 2টা বুলেট বাকি, আর জাহাঙ্গীরের 3 জন লোক এখনও সক্রিয়। সম্রাট তার কোমর থেকে ছুরি বের করলো। তাকে এখন কাছাকাছি যুদ্ধ করতে হবে। সে একটা লোকের পেছনে গিয়ে ছুরি দিয়ে আক্রমণ করলো। লোকটি মাটিতে পড়ে গেল। বাকি 2 জন তাকে ঘিরে ফেলল। এখন তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। বস খুশি হবে যখন জানবে আমরা তোকে মেরেছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে 2টো গুলির আওয়াজ। দুজনই মাটিতে পড়ে গেল। সম্রাট পেছনে তাকালো। প্রিয়া তার হাতে একটা পিস্তল। আমি বলছিলাম আমি আপনাকে একা যেতে দেব না। প্রিয়া, তুমি এখানে কেন? এটা খুবই বিপজ্জনক। আমি আপনার পাশে থাকবো, আমরা একসাথে জাহাঙ্গীরের মুখোমুখি হব। এদিকে শাহিন, রাজ এবং তাপসকে খুঁজে পেয়েছে।
তারা দুজনেই আহত কিন্তু বেঁচে আছে। বস, আমি রাজ ভাই এবং তাপস ভাইকে উদ্ধার করেছি। তারা আহত কিন্তু বিপদমুক্ত। ভালো, তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাও। এখন সম্রাটের সামনে মূল চ্যালেঞ্জ জাহাঙ্গীর। সম্রাট এবং পিয়া ফ্যাক্টরির মূল হলের দিকে এগিয়ে চলল। সেখানে জাহাঙ্গীরের অপেক্ষা করছে। হলটা বিশাল। মাঝখানে একটা চেয়ারে বসে আছে জাহাঙ্গীর। তার চারপাশে 10 জন লোক, সবার হাতে অত্যাধুনিক অস্ত্র। জাহাঙ্গীর একজন মধ্যবয়স্ক মানুষ, কালো স্যুট পরেছে, চোখে সানগ্লাস, তার চেহারায় নিষ্ঠুরতার ছাপ। তো সম্রাট, তুই এসে গেছিস, আর তোর সাথে তোর প্রেমিকাও এসেছে। জাহাঙ্গীর, আমার বন্ধুদের তুই মুক্তি দিয়েছিস, এখন তোর সাথে আমার হিসাব মেটানোর সময়। হিসাব? হা, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি জাহাঙ্গীর আলম। আমি এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। জাহাঙ্গীর তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তুই আমার ছোট ভাই কালুকে মেরেছিস। কালু ছিল আমার চোখের মণি। তার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তোর ভাই একজন পশু ছিল, সে নিরীহ মেয়েদের পাচার করত, তাকে মেরে আমি খুব ভালো কাজ করেছি। তুই আমার পরিবারের বিচারক হয়েছিস। তুই কে আমার ভাইকে মারার ন্যায় বিচার? তখন প্রিয়া বলল যে জাহাঙ্গীর অনেক নিরীহ মানুষের হত্যা করেছে, আর আমি তার ন্যায় বিচার করেছি। এই মেয়েটাও তোর মতো পাগল। ঠিক আছে, আজকে তোদের দুজনকেই শেষ করে দেব। জাহাঙ্গীর তার লোকদের ইশারা করলো। এদের দুজনকেই মেরে ফেলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফ্যাক্টরির লাইট চলে গেল। চারিদিক অন্ধকার। অন্ধকারে গোলাগুলি শুরু হয়ে গেল। সম্রাট এবং প্রিয়া আলাদা আলাদা দিকে লুকিয়ে গেল। লাইট চালাও, তাড়াতাড়ি লাইট চালাও। কিন্তু সম্রাট অন্ধকারের সুবিধা নিয়ে জাহাঙ্গীরের কয়েকজন লোককে শেষ করে দিল। 3 মিনিট পর আবার লাইট জ্বলল। জাহাঙ্গীরের 10 জন লোকের মধ্যে 5 জন মারা গেছে, বাকি 5 জন আহত। জাহাঙ্গীর রেগে অগ্নিশর্মা। সম্রাট, তুই আমার লোকেদের মেরেছিস, এখন আমি নিজেই তোকে মারব। জাহাঙ্গীর তার কোট খুলে ফেলল। তার কাছে 2টো পিস্তল। এখন তুই আর কোথাও পালাতে পারবি না। সম্রাট জানতো এখন তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। জাহাঙ্গীর শুধু একজন মাফিয়া বস নয়, সে একজন প্রশিক্ষিত যোদ্ধা। জাহাঙ্গীর, তোর এবং আমার মধ্যে যুদ্ধ, প্রিয়াকে এর বাইরে রাখ। না, সে তোর সাথে এসেছে, তাই সেও মরবে। জাহাঙ্গীর প্রিয়ার দিকে পিস্তল তাক করল, কিন্তু সম্রাট লাফিয়ে প্রিয়ার সামনে দাঁড়িয়ে গেল। তুই আমার সাথে লড়, নিরীহ মানুষের ওপর হাত তুলিস না। তাহলে এক এক করে মর। শুরু হলো চূড়ান্ত দ্বন্দ্বযুদ্ধ। জাহাঙ্গীর এবং সম্রাট দুজনেই পিস্তল ফেলে দিয়ে হাতাহাতি লড়াই শুরু করলো। জাহাঙ্গীর শক্তিশালী, কিন্তু সম্রাট দ্রুত। লড়াই চলল 10 মিনিট। দুজনেই ক্ষত বিক্ষত। শেষ পর্যায়ে সম্রাট জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দিল। জাহাঙ্গীর, তোর খেলা শেষ। কিন্তু জাহাঙ্গীর তার সব চালটা খেলল। সে গোবরে একটা ছোট পিস্তল লুকিয়ে চেয়েছিল। সম্রাট, আমি মরব, কিন্তু তোর প্রেমিকাকেও সাথে নিয়ে যাব। জাহাঙ্গীর প্রিয়ার দিকে গুলি করল, কিন্তু প্রিয়া আগে থেকেই প্রস্তুত ছিল। সে পাশে সরে গেল এবং নিজের পিস্তল দিয়ে জাহাঙ্গীরকে গুলি করল। জাহাঙ্গীরের বুকে গুলি রাখল। এটা হতে পারে না। আমি জাহাঙ্গীর, আমি হারতে পারি না। জাহাঙ্গীরের শেষ নিঃশ্বাস। সম্রাট এবং প্রিয়া দুজনই নিঃশ্বাস নিয়ে বসে পড়ল। শেষ পর্যন্ত আমরা জিতেছি। হ্যাঁ, কিন্তু এই জয়ের পেছনে অনেক ত্যাগ আছে। শাহিন দৌড়ে এসে বলল, বস, সব শেষ। জাহাঙ্গীরের বাকি লোকরা পালিয়ে গেছে। সম্রাট জানালা দিয়ে তাকালো। একটা নতুন দিনের সূচনা, একটা নিরাপদ শহরের সূচনা। 3 মাস পেরিয়ে গেছে জাহাঙ্গীরের মৃত্যুর পর। ঢাকা শহরে এখন অদ্ভুতপূর্ণ শান্তি। যেখানে একসময় মাস্তানদের অত্যাচার ছিল, এখন সেখানে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করে। সম্রাট এখন আর সেই ভিখারি ছদ্মবেশ ধরে না। তার সেই পুরনো ফুটপাতের জায়গায় এখন একটি ছোট ফুলের দোকান। দোকানের মালিক একজন বয়স্ক মহিলা, যিনি প্রতিদিন সম্রাটের জন্য দোয়া করেন। আজকে একটা বিশেষ দিন, সম্রাট এবং প্রিয়ার বিয়ে। বিয়েটা হচ্ছে একটা ছোট অনুষ্ঠানে। শুধু কাছের মানুষরা, রাজ, তাপস, শাহিন এবং আরও কয়েকজন বন্ধু।
সম্রাট ভাই, আজকে আপনাকে খুব খুশি লাগছে। হ্যাঁ রাজ ভাই, আজকের পর আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। ভাই, আমরা কখনো ভাবিনি যে আমাদের এই চেনা সম্রাট একদিন আমাদের সবার হিরো হয়ে উঠবে। সম্রাট তাদের দিকে তাকালো। এই মানুষগুলো তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি একা কিছু করতে পারতাম না, তোমরা সবাই আমার বাসায় ছিলে বলে আজকে শহরে শান্তি। প্রিয়া সাদা শাড়ি পরে এসেছে, তাকে দেখে রানী মনে হচ্ছে। আপনি কি ভাবছেন? ভাবছি আমাদের ভবিষ্যতের কথা। এখন আর আমাদের রাতের বেলা লুকিয়ে লুকিয়ে বের হতে হবে না। হ্যাঁ, কিন্তু আপনি কি আপনার সেই সব অস্ত্র রেখে দেবেন? না, একজন রক্ষক সবসময় প্রস্তুত থাকে। তবে হ্যাঁ, এখন আমি শান্তির জন্য কাজ করব, যুদ্ধের জন্য না। বিয়ের অনুষ্ঠানের পর সম্রাট এবং প্রিয়া তাদের নতুন ঘরে গেল। এটা উত্তরায় একটা ছোট অ্যাপার্টমেন্ট, সাদামাটা কিন্তু আরামদায়ক। আমি একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? আমি আমার কাগজের সম্রাটের গল্প লিখতে চাই, আসল গল্প। কিভাবে একজন সাধারণ সরকারি চাকরি হয়ে উঠেছিল এই শহরের রক্ষক। কিন্তু তাহলে তো আমার আসল পরিচয় সবাই জেনে যাবে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি মানুষের জানার অধিকার আছে। তারা জানুক যে তাদের মধ্যেই একজন হিরো ছিল। সম্রাট একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু সত্য হলো তুমি শুধু সেই অংশগুলো লিখবে যা মানুষের অনুপ্রেরণার জন্য প্রয়োজন। প্রমিস। পরের দিন সকালে সম্রাট তার পুরানো জায়গায় গেল, সেই ফুটপাতে। কিন্তু এবার ভিক্ষা করতে নয়, শুধু পুরনো স্মৃতি রোমন্থন করতে। সেই ফুলহালি খালা তাকে দেখে খুশি হয়ে গেল। আরে সম্রাট, তুমি এসেছো? কেমন আছো বাবা? ভালো আছি খালা, আপনি কেমন আছেন? ভালো। তোমার কারণেই তো আমরা এখন নিরাপদে ব্যবসা করতে পারি। আগে তো প্রতিদিন মাস্তানরা এসে চাঁদা নিয়ে যেত। সম্রাট তার চারিদিকে তাকালো। রাস্তায় স্কুলের ছেলেমেয়েরা নিরাপদে হাঁটছে, দোকানিরা নির্ভয়ে ব্যবসা করছে, মেয়েরা সন্ধ্যার পরেও বাইরে বেরোচ্ছে। এই দৃশ্যই তো আমি দেখতে চাইছিলাম। হঠাৎ একটা ছোট বাচ্চা তার কাছে এসে বলল, আঙ্কেল, আপনি কি সেই সম্রাট? সম্রাট অবাক হলো, বাচ্চাটা কিভাবে জানলো? তুমি কিভাবে চিনলে? আমার আব্বু বলেছেন আপনি আমাদের এলাকায় শান্তি এনেছেন। আব্বু বলেছে আপনি আমাদের হিরো। বাচ্চাটা সম্রাটের হাত ধরল। আঙ্কেল, আমি বড় হলে আপনার মতো হতে চাই। সম্রাটের চোখে জল এসে গেল। এই ছোট বাচ্চার কথায় তার সব কষ্ট মিটে গেল। বাবা, তুমি পড়ালেখা করো, ভালো মানুষ হও, তাহলেই তুমি হিরো হতে পারবে। বিকেলে সম্রাট তার আস্তানায় গেল। শাহিন এবং তার বাকি লোকেরা সেখানে অপেক্ষা করছিল। বস, আমাদের কি করণীয়? এখন তো আর তেমন কোনো কাজ নেই। কাজ আছে জাহিন, তবে সেটা ভিন্ন ধরনের। এখন আমাদের কাজ হবে শান্তি রক্ষা করা। দেখো, আমরা যেসব মস্তানদের মেরেছি তাদের জায়গায় নতুন মস্তানরা আসতে পারে, আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ বস, আমরা প্রস্তুত। আরেকটা কথা, আমি একটা এনজিও খুলব, নাম হবে নিরাপদ ঢাকা। আমরা যে এলাকাগুলো সাফ করেছি সেখানে গরিব মানুষদের সাহায্য করব। দারুণ আইডিয়া বস। রাতে সম্রাট প্রিয়ার সাথে ছাদে বসেছিল, শহরের লাইটগুলো দেখছিল। আপনি কি কখনো অনুশোচনা করেন? কিসের জন্য? এত মানুষকে হত্যা করার জন্য। সম্রাট দীর্ঘক্ষণ চুপ থাকলো। না, কারণ আমি জানি আমি ভুল কিছু করিনি। যাদের আমি মেরেছি তারা সবাই নিরীহ মানুষের ক্ষতি করত। কিন্তু এখন আপনার কি মনে হয় না যে অনুপদ ছিল? হয়তো ছিল, কিন্তু সেই পদগুলো কাজ করতো না। আইন ব্যর্থ হয়েছিল, পুলিশ দুর্নীতিগ্রস্ত ছিল। এই অবস্থায় আমার মতো কাউকে দায়িত্ব নিতেই হতো। প্রিয়া সম্রাটের কাঁধে মাথা রাখলো। আমি গর্বিত যে আমি আপনাকে ভালোবাসি। আর আমি গর্বিত যে তুমি আমার পাশে আছো। এক সপ্তাহ পরে প্রিয়া তার প্রথম প্রতিবেদন লিখল সম্রাটের উপর। শিরোনাম ছিল রাস্তার ভিখারি যিনি হয়েছিলেন শহরের রক্ষক। প্রতিবেদনে প্রিয়া লিখল, প্রতিবেদনটি পড়ে সারা শহরের মানুষ অভিভূত হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে যাকে তারা রাস্তায় পয়সা দিত সে একজন গোপন হিরো ছিল। অনেক মানুষ সম্রাটের কাছে এসে ধন্যবাদ জানালো, কিন্তু সম্রাট পাবলিসিটি এড়িয়ে চলত। 1 মাস পরে সম্রাট তার নিরাপদ ঢাকা এনজিও চালু করলো। এই এনজিওর মাধ্যমে সে গরিব পরিবারের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করলো।
বিধবা মহিলাদের কাজের ব্যবস্থা করলো। রাজ এবং তাপস এই এনজিওর সাথে যুক্ত হলো। সম্রাট ভাই, এভাবে সাহায্য করা যুদ্ধ করার চেয়েও ভালো লাগছে। হ্যাঁ ভাই, এখন আমাদের কাজ হচ্ছে গড়ে তোলা, ভেঙে ফেলা নয়। এটাই তো আসল কাজ। যুদ্ধ করেছি যাতে শান্তি আনতে পারি, এখন সেই শান্তিকে কাজে লাগাতে হবে। কিন্তু সম্রাট জানতো না যে তার শান্তিপূর্ণ জীবনে শীঘ্রই ঝড় আসতে চলেছে। দূর বিদেশের একজন মানুষ জাহাঙ্গীরের মৃত্যুর খবর পেয়েছে। সেই মানুষ হলো জাহাঙ্গীরের গুরু মাস্টার। মাস্টার একজন আন্তর্জাতিক অপরাধী। তার আসল নাম কেউ জানে না, সবাই তাকে শুধু মাস্টার বলে ডাকে। জাহাঙ্গীর ছিল তার প্রিয় ছাত্র। মাস্টার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে এসে সম্রাটের সাথে হিসাব মেটাবে, কিন্তু সে যুদ্ধ করবে না, সে ব্যবহার করবে মনস্তত্ত্ব এবং চতুরতা। মাস্টারের পরিকল্পনা হলো সম্রাটের বিরুদ্ধে পুরো দেশকে খেপিয়ে দেওয়া। সে সম্রাটকে একজন অপরাধী হিসেবে চিহ্নিত করবে, কিন্তু এখনও সম্রাট এসব জানে না। সে তার স্ত্রী প্রিয়া এবং তার বন্ধুদের নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে। একদিন সকালে প্রিয়া সম্রাটকে একটা সুখবর দিল। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন, তুমি কি অসুস্থ? না, আমি আমি গর্ভবতী। সম্রাট প্রথমে অবাক হলো, তারপর খুশিতে প্রিয়াকে জড়িয়ে ধরল। সত্যি? আমরা বাবা মা হতে যাচ্ছি? হ্যাঁ, আমাদের সন্তান হবে। আমার সন্তান যেন আমার মতোই লড়াই করতে না লাগে, তার জন্য আমি একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই। আপনি রেখে যাবেন, আপনি ইতিহাসের মধ্যেও একটা সুন্দর সূচনা করেছেন। সম্রাট জানালার দিকে তাকালো। বাইরে বাচ্চারা খেলছে নির্ভয়ে আনন্দে। এই শান্তি আমি চেয়েছিলাম, এই নিরাপত্তাই আমার সন্তানের জন্য চাই। কিন্তু ভবিষ্যৎ যে কি নিয়ে আসবে সেটা সম্রাট জানে না। মাঝরা রীতিমধ্যে তার জাল বিছাতে শুরু করেছে। প্রিয়ার গর্ভধারণের খবরের 2 সপ্তাহ পর সম্রাট তার এনজিওর কাজে ব্যস্ত। আজকে সে একটা স্কুলের উদ্বোধন করতে যাচ্ছে। এই স্কুলটি তার নিরাপদ থাকা এনজিওর প্রথম বড় প্রকল্প। কিন্তু সম্রাট জানে না যে আজকে তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দুপুর 2টার সময় সম্রাট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিল। আমার স্বপ্ন হলো এই শহরে প্রতিটি শিশু নিরাপদে পড়ালেখা করুক। আমরা তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করব। হঠাৎ করে অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক এসে হাজির হলো। তাদের মুখে প্রশ্ন, চোখে সন্দেহ। মিস্টার সম্রাট, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি একজন খুনি। আপনি এর জবাব কি দেবেন? সম্রাট চমকে গেল। এই প্রশ্ন সে আশা করেনি। আমি একজন খুনি নই, আমি ন্যায় বিচার করেছি। কিন্তু আপনি আদালতে বিচার ছাড়াই মানুষকে হত্যা করেছেন, এটা কি আইনসম্মত? যখন আইন ব্যর্থ হয় তখন কেউ না কেউ দায়িত্ব নিতেই হয়। আপনি কি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে অনুষ্ঠানে একটা কোলাহল শুরু হয়ে গেল। কিছু মানুষ সম্রাটের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলো। খুনি সম্রাট, আমরা তোমাকে চাই না। সম্রাট অবাক হয়ে দেখল যে যারা স্লোগান দিচ্ছে তারা এই এলাকার মানুষ নয়। এরা কারা? প্রিয়া দৌড়ে সম্রাটের কাছে এসে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে, এই পরিস্থিতি খারাপ হচ্ছে। সম্রাট এবং প্রিয়া অনুষ্ঠান ছেড়ে চলে এলো। বাসায় এসে প্রিয়া সম্রাটকে একটা দুঃসংবাদ দিল। আমি খোঁজ নিয়েছি, আজকের এই ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না, কেউ একজন এর পেছনে আছে। কে? আমি নিশ্চিত না, কিন্তু আমার সূত্র বলছে কেউ একজন বিদেশ থেকে এসে আপনার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে সম্রাটের ফোন বাজলো। অচেনা আন্তর্জাতিক নাম্বার। হ্যালো। হ্যালো সম্রাট, আমি মাস্টার। সম্রাট মাস্টারের নাম শুনেছে। জাহাঙ্গীর একবার তার কথা বলেছিল। তুই কে? তুই কি চাস? আমি জাহাঙ্গীরের গুরু। তুই আমার ছাত্রকে মেরেছিস। মাস্টারের গলার স্বর ছিল অদ্ভুত, খুবই শান্ত, কিন্তু তার মধ্যে লুকানো ছিল এক ভয়ঙ্কর হুমকি। জাহাঙ্গীর একজন অপরাধী ছিল, তাকে মেরে আমি সঠিক কাজ করেছি। তুই খুবই সাহসী, কিন্তু তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তুই যেই হোস না কেন, আমি তোকে ভয় পাই না। ভয়? আমি তোকে ভয় দেখাতে আসিনি সম্রাট, আমি তোর জীবনটা নরক বানাতে এসেছি। কি মানে? তুই দেখবি আজকের যে ঘটনাটা হলো
এটা শুধু শুরু। আমি তোকে এমনভাবে শেষ করব যে তুই মরার জন্য আমার কাছে এসে কাকুতি নিমতি করবি। তুই আমার সাথে সরাসরি লড়াই করতে সাহস করিস না বলে এই সব নোংরা কাজ করেছিস। সরাসরি লড়াই? সেটা কালু আর জাহাঙ্গীরের মতো মূর্খদের কাজ। আমি মাস্টার, আমি মনের লড়াই করি। আমি তোর বিরুদ্ধে পুরো দেশকে খেপিয়ে দেব। ফোন কেটে গেল। সম্রাট প্রিয়াকে সব কথাই বলল। এই মাস্টার সম্পর্কে আমি কিছু জানি না। সে একজন আন্তর্জাতিক অপরাধী। তার আসল নাম কেউ জানে না, কিন্তু সে খুবই বুদ্ধিমান এবং ধূর্ত। তার সম্পর্কে আর কি জানো? সে কখনো নিজ হাতে কাউকে মারে না। সে অন্যদের দিয়ে কাজ করায়। সে মানুষের মনুষ্যত্ব নিয়ে খেলা করে। পরের দিন সকালে সম্রাট দেখল সব খবরের কাগজে তার বিরুদ্ধে খবর ছড়িয়েছে। দৈনিক ইনকিলাবে শিরোনাম, সম্রাট একজন নিরীহ নাকি নিষ্ঠুর খুনি। প্রথম আলোয় শিরোনাম, ভিজিল্যান্টি নাকি অপরাধী, সম্রাটের বিচার হোক। সমকালে শিরোনাম, আইন নিজের হাতে নেওয়া কতটা ন্যায্য। এ কি হচ্ছে? মাত্র একদিনের সব কাগজে আমার বিরুদ্ধে লেখা। এটা মাস্টারের কাজ। সে সব কাগজে চাপ দিয়েছে। দুপুরে শাহিন এসে আরও খারাপ খবর দিল। বস, পুলিশ আপনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। কি ধরনের মামলা? হত্যা মামলা। তারা বলেছে আপনি আদালতের বিচার ছাড়াই মানুষ খুন করেছেন। কিন্তু আমি যাদের মেরেছি তারা সবাই অপরাধী ছিল। সেটা আদালত ঠিক করবে বস, কিন্তু এখন আইনত আপনি একজন অভিযুক্ত। সন্ধ্যায় রাজ এবং তাপস দুজনে চিন্তিত মুখে এলো। সম্রাট ভাই, আমাদের এলাকায় মানুষজন আপনার ব্যাপারে কনফিউজড। হ্যাঁ ভাই, কিছু মানুষ বলছে আপনি হিরো, আবার কিছু মানুষ বলছে আপনি ভিলেন। এই বিভ্রান্তিটাই মাস্টার চেয়েছিল। রাতে সম্রাট টিভিতে খবর দেখছিল। সব চ্যানেলে তার নিয়ে বিতর্ক হচ্ছে। টাটকা টকশোতে দুজন বিশেষজ্ঞের মধ্যে তর্ক হচ্ছিল। সম্রাট একজন খুনি। সে আইন নিজের হাতে নিয়েছে। এর কোনো ন্যায্যতা নাই। কিন্তু সে যাদের মেরেছে তারা তো অপরাধী ছিল, আর তার কারণে তো শহরে শান্তি এসেছে। এটা কোনো যুক্তি না। আজকে সে অপরাধীর মেরেছে, কাল সে নিরীহ মানুষদের মারতে পারে। এই বিতর্ক দেখে সম্রাট বুঝতে পারল মাস্টার কতটা চতুর। সে সম্রাটের বিরুদ্ধে লড়াই না করে সমাজকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। পরের দিন আরও বড় ধাক্কা। পুলিশ এসে সম্রাটকে গ্রেফতার করতে চাইল। মিস্টার সম্রাট, আপনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আপনাকে আমাদের সাথে আসতে হবে। প্রিয়া এগিয়ে এসে বলল, অফিসার, আমার স্বামী কোনো অপরাধী নয়। তিনি সমাজের জন্য কাজ করছেন। ম্যাডাম, আইনি চোখে হত্যা মানেই অপরাধ, তা সে যে উদ্দেশ্যই করা হোক না কেন। সম্রাট বুঝতে পারল পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। অফিসার, আমি পালিয়ে যাব না, কিন্তু আমাকে 2 দিন সময় দেন। আমি আমার উকিলের সাথে কথা বলে তারপর আসব। ঠিক আছে, কিন্তু 2 দিনের বেশি না। পুলিশ চলে যাওয়ার পর সম্রাট তার ফোন চেক করলো। 50টার মতো মিসড কল, সব সাংবাদিকদের। হঠাৎ আবার মাস্টারের ফোন। কেমন লাগছে সম্রাট, নিজের দেশের মানুষরাই যখন তোর বিরুদ্ধে চলে যায়? তুই একজন নোংরা মানুষ। তুই মিথ্যা প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছিস। মিথ্যা? আমি তো কোনো মিথ্যা কথা বলিনি। তুই খুনি, এটা তো সত্য। তুই আইন নিজের হাতেই নিয়েছিস, এটা সত্য। তুই কি চাস? আমি চাই তুই নিজের হাতে নিজেকে শেষ করিস। তুই দেখবি শীঘ্রই তোর নিজের বন্ধুরাও তোর বিরুদ্ধে চলে যাবে। একটা কখনো হবে না। দেখাই যাক। সেই রাতে সম্রাটের আরেকটি ধাক্কা অপেক্ষা করছিল। তার নিরাপদ ঢাকা এনজিওর অনেক সদস্য পদত্যাগ করলো। তারা একটা চিঠি পাঠিয়েছিল, আমরা একজন খুনির সাথে কাজ করতে পারি না। এটা খুবই দুঃখের কথা। যারা আপনার ভালো কাজ দেখেছে তারাই আপনার বিরুদ্ধে যাচ্ছে। এইটাই মাস্টারের পরিকল্পনা ছিল। সে আমাকে একা করে দিতে চায়। কিন্তু সম্রাট দেখল রাজ, তাপস এবং শাহিন এখনো তার পাশে আছে। ভাই, পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও আমরা আপনার পাশে থাকবো। আমরা জানি আপনি কি করেছেন আর কেন করেছেন। বস, আমরা মরতে প্রস্তুত আপনার জন্য। কিন্তু সম্রাটের সবচেয়ে বড় শক্তি ছিল প্রিয়া। সে এখনো তার পাশে আছে। আমি আপনার সাথে আছি। আমরা একসাথে এই ঝড় মোকাবেলা করব। পরের সপ্তাহে পরিস্থিতি আরো খারাপ হলো। কিছু মানুষ সম্রাটের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলো। খুনি সম্রাট, জেলে যাও,
আমরা খুনিদের চাই না। সম্রাট জানালা দিয়ে দেখলো তার প্রতিবেশীরাই তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যাদের সে রক্ষা করেছিল তারাই এখন তার শত্রু হয়ে গেছে। মাস্টার সত্যি খুব চতুর, সে আমার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে দিয়েছে। এই অবস্থায় সম্রাট একটা কঠিন সিদ্ধান্ত নিল। প্রিয়া, আমি আত্মসমর্পণ করব। কি? কেন? আমার কারণে তুমি কষ্ট পাচ্ছ, আমাদের সন্তানও বিপদে পড়তে পারে। আমি আপনাকে আত্মসমর্পণ করতে দেব না। কিন্তু সেই রাতে মাস্টার আরো বড় চাল দিল। সে শাহিনকে কিডন্যাপ করলো। পরের দিন সকালে সম্রাটের কাছে একটা ভিডিও এলো। শাহিনকে বেঁধে রাখা হয়েছে, তার মুখে ঘা। বস, আমাকে বাঁচান, তারা আমাকে। ভিডিও কেটে গেল। তারপর মাস্টারের ফোন এলো। সম্রাট, তোর বিশ্বস্ত শাহিন আমার কাছে। শাহিনের কোনো দোষ নেই, তাকে ছেড়ে দে। তোর সাথে আমার একটা ডিল আছে, তুই যদি নিজেকে হত্যা করিস তাহলে আমি শাহিনকে ছেড়ে দেব। তুই পাগল? আমি পাগল নই, আমি বাস্তববাদী। তুই দেখ, তোর নিজের দেশের মানুষরাই তোর বিরুদ্ধে, তোর কোনো সাপোর্টে নেই। এই অবস্থায় তুই কি করবি? আমি লড়বো। কার সাথে লড়বি? তোর নিজের মানুষদের সাথে? তাহলে তুই সত্যি একজন ডেভিল হয়ে যাবি। মাস্টার ফোন কেটে দিল। সম্রাট বুঝতে পারলো মাস্টার থেকে একটা অসম্ভব পরিস্থিতিতে ফেলে দিয়েছে। একদিকে তার নিজের দেশের মানুষ তার বিরুদ্ধে, অন্যদিকে তার বন্ধুর জীবন বিপন্ন। আমরা কি করব? আমি জানি না, প্রথমবারের মতো আমি বুঝতে পারছি না কি করণীয়। সেই রাতে সম্রাট ঘুমোতে পারল না। সে জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। একসময় সে যে রাস্তায় সে ভিখারি সেজে বসত, সেই রাস্তায় এখন তার বিরুদ্ধে পোস্টার লাগানো। সম্রাট একজন খুনি, তাকে ফাঁসি দাও। আমরা খুনিদের চাই না। সম্রাট অপরাধী। মাস্টার জিতে যাচ্ছে, সে আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। হঠাৎ প্রিয়া তার কাঁধে হাত রাখল। আপনি হাল ছেড়ে দেবেন না। আমি একটা পরিকল্পনা নিয়ে ভাবছি। কি পরিকল্পনা? মাস্টারকে আমাদের সামনে আনতে হবে। সে ছায়ার থেকে খেলছে বলেই জিতছে। কিন্তু কিভাবে? আমার একটা আইডিয়া আছে, কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ। প্রিয়ার পরিকল্পনা শুনে সম্রাট প্রথমে রাজি হতে চাইল না, কারণ এতে প্রিয়াকে বিপদে পড়তে হবে। কিন্তু প্রিয়া জোর করেই বলল, এটাই একমাত্র উপায়। আমরা মাস্টারকে তার নিজের খেলায় হাতে হবে। পরের দিন প্রিয়া একটা প্রেস কনফারেন্স ডাকলো। সব সাংবাদিক এবং টিভি চ্যানেল এলো। আমি সম্রাটের স্ত্রী প্রিয়া। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে এসেছি। সব সাংবাদিক মনোযোগ দিয়ে শুনছিল। আমার স্বামী সম্রাট কোনো খুনি নয়, তিনি একজন হিরো। কিন্তু একজন বিদেশি অপরাধী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি কি প্রমাণ দিতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি, যে ব্যক্তি আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে যেন সামনে আসে। তার নাম মাস্টার। এই কথা শুনে পুরো প্রেস কনফারেন্সে হইচই পড়ে গেল। মাস্টার যদি সত্যি সাহসী হয় তাহলে সে যেন লুকিয়ে না থাকে, সামনে আসে। প্রেস কনফারেন্সের পর প্রিয়া বাসায় ফিরে এলো। তুমি খুব ঝুঁকিপূর্ণ কাজ করেছো। এখন দেখা যাক মাস্টার কি করে। সেই রাতে মাস্টার ফোন করলো। এবার তার গলার স্বরে রাগ। তোর বউ খুব সাহসী, কিন্তু সে জানে না সে কি বিপদে পড়ল। তুই প্রিয়ার কোনো ক্ষতি করিস না। তুই আমাকে চ্যালেঞ্জ করার সাহস পেলি কোথায়? ঠিক আছে, আমি তোর চ্যালেঞ্জ নিচ্ছি। কিভাবে? আগামীকাল রাতে আমি টিভিতে লাইভ ইন্টারভিউ দেব। সব দেশবাসী দেখবে আমি কে আর তুই কে। তুই কি বললি? আমি বলবো সত্যি কথা, তুই একজন খুনি আর আমি একজন ন্যায় বিচার প্রিয় মানুষ। মানুষ তোর মিথ্যা বুঝতে পারবে। দেখা যাক। পরের দিন সন্ধ্যায় সব টিভি চ্যানেল একসাথে মাস্টারের সাক্ষাৎকার প্রচার করলো। সারা দেশ টিভির সামনে বসে দেখছিল। মাস্টার একজন ভদ্রলোকের মতো দেখতে, দামি স্যুট পরেছে, চোখে পড়েছে চশমা। তার কথা বলার ধরন খুবই শিক্ষিত। আপনি কে? আপনার পরিচয় কি? আমার নাম ডক্টর রহমান। আমি একজন মনোচিকিৎসক। আমি অনেক বছর বিদেশে ছিলাম। আপনি সম্রাটের সম্পর্কে কি বলবেন? সম্রাট একজন মানসিক রোগী। তার সিরিয়াল কিলার টেন্ডেন্সি আছে। সে ভাবে সে ন্যায়বিচার করছে, কিন্তু আসলে সে একজন খুনি। সম্রাট টিভি দেখে অবাক হয়ে গেল। মাস্টার এত ভালো অভিনয় করেছে যে সত্যিই মনে হচ্ছে সে একজন ডাক্তার।
আমি জাহাঙ্গীরের মানসিক চিকিৎসা করতাম। জাহাঙ্গীর আসলে একজন ভালো মানুষ ছিল, সে শুধু ভুল পথে গিয়েছিল। কিন্তু জাহাঙ্গীর তো একজন মাফিয়ার ছিল। সেটা সম্রাটের প্রচারণা। আসলে জাহাঙ্গীর চেষ্টা করছিল সমাজে ভালো কাজ করতে, কিন্তু সম্রাট সম্রাট বুঝতে তাকে পারল হত্যা করলো। মাস্টার কত মিথ্যাবাদী। সে সব উল্টো করে বলছে। মানুষকে মিথ্যে বিশ্বাস করবে? মাস্টার খুব চালাক। সে নিজেকে একজন ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছে। মানুষ ডাক্তারদের বিশ্বাস করে। টিভিতে মাস্টার আরো বলতে লাগলো। আমি সম্রাটের মানসিক চিকিৎসার জন্য দেশে এসেছি। আমি তাকে সুস্থ করতে চাই, কিন্তু সে আমার সাহায্য নিতে চাচ্ছে না। আপনি কি মনে করেন সম্রাটের বিচার হওয়া উচিত? অবশ্যই, কিন্তু তার আগে তার চিকিৎসার প্রয়োজন। সে একজন অসুস্থ মানুষ। ইন্টারভিউ শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন শুরু হলো। বেশিরভাগ মানুষ মাস্টারকে বিশ্বাস করলো। ফেসবুকে কমেন্ট, ডাক্তার সাহেব ঠিকই বলেছেন, সম্রাট একজন মানসিক রোগী, সম্রাটের চিকিৎসা প্রয়োজন। আমরা ভুল বুঝেছিলাম, জাহাঙ্গীর আসলে ভালো মানুষ ছিল। সম্রাট দেখলো পরিস্থিতি তার আরও বিপরীতে চলে যাচ্ছে। মাস্টার জিতে গেল। সে মানুষকে বিশ্বাস করতে পেরেছে যে সে একজন ডাক্তার। কিন্তু প্রিয়ার মনে একটা সন্দেহ জাগলো। আমি এই ডাক্তার রহমানের ব্যাকগ্রাউন্ড চেক করব। কিভাবে? আমার সাংবাদিক নেটওয়ার্ক আছে। আমি খোঁজ নেব এই লোক সত্যি একজন ডাক্তার নাকি। পরের 2 দিন প্রিয়া দিন রাত খাটলো। সে বিদেশের বিভিন্ন মেডিকেল কলেজে যোগাযোগ করলো। 3য় দিনে সে একটা চমকপ্রদ তথ্য পেল। আমি সত্যি জেনেছি ডাক্তার রহমান নামে কোনো মনোচিকিৎসক নেই। হ্যাঁ, মাস্টার একটা ভুয়া পরিচয় ব্যবহার করেছে। সত্যি? আসল ডাক্তার রহমান 3 বছর আগে মারা গিয়েছে। তাহলে আমরা মাস্টারকে এক্সপোজ করতে পারবো? হ্যাঁ, কিন্তু আমাদের প্রমাণ উপস্থাপন করতে হবে খুব চালাকির সাথে। প্রিয়া আরেকটা প্রেস কনফারেন্স ডাকলো। এবার তার কাছে ছিল চূড়ান্ত প্রমাণ। যে ব্যক্তি নিজেকে ডাক্তার রহমান বলে পরিচয় দিয়েছে সে একজন ভুয়া। আপনার কাছে কি প্রমাণ আছে? প্রিয়া একটা ফাইল বের করলো। এটা আসল ডাক্তার রহমানের মৃত্যু সংসদ। তিনি 3 বছর আগে লন্ডনে মারা গিয়েছেন। সব সাংবাদিক হইচই করতে শুরু করলো। যে লোক টিভিতে এসেছিল সে মাস্টার নামের একজন আন্তর্জাতিক অপরাধী। সে আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই খবর টিভিতে প্রচার হওয়ার পর জনমত পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু সেই রাতে মাস্টার তার সবচাইতে বড় চাল দিল। রাত 2টার সময় সম্রাটের বাড়িতে বোমা বিস্ফোরণ হলো। সারা বিল্ডিং কেঁপে উঠল, কিন্তু সৌভাগ্যক্রমে বোমাটা সম্রাটের ফ্ল্যাটের ঠিক নিচতলায় বিস্ফোরিত হয়েছে। সম্রাট এবং প্রিয়া আহত হয়েছিল, কিন্তু বেঁচে ছিল। আমার পেটে ব্যথা, আমার সন্তান। সম্রাট দৌড়ে প্রিয়াকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বলল, গর্ভের বাচ্চা ঠিক আছে, কিন্তু মা খুবই আহত। হাসপাতালে থাকার সময় মাস্টার আবার ফোন করলো। কেমন লাগলো আমার উপহার? তুই একজন নিষ্কৃষ্ট জানোয়ার। আমার গর্ভবতী স্ত্রীকে মারার চেষ্টা করেছিস। আমি তো তোকেই মারতে চেয়েছিলাম। তোর স্ত্রী আহত হওয়ার একটা দুর্ঘটনা। তোর সাথে আমার চূড়ান্ত হিসাব মেটাতে হবে। হা হা হা, তুই কিভাবে আমার সাথে হিসাব মিলাবি? এখন তো তোর নিজের স্ত্রীর জীবনই বিপন্ন। আমি তোকে খুঁজে বের করব। খুঁজতে পারবি? আমি এই শহরে আছি, তোর একেবারে কাছেই, কিন্তু তুই আমাকে খুঁজে পাবি না। তুই কোথায় আছিস? সেটা তুই জানবি যখন আমি তোকে মারবো। এই কথা বলে মাস্টার ফোন কেটে দিল। সম্রাট এখন একা। প্রিয়া হাসপাতালে। শাহিন মাস্টারের কাছে বন্দী। রাজ এবং তাপস ভয়ে লুকিয়ে আছে। আমাকে একাই মাস্টারের মোকাবিলা করতে হবে। কিন্তু মাস্টার কোথায়? কিভাবে তাকে খুঁজে বের করা যায়? হঠাৎ সম্রাটের একটা আইডিয়া এলো। সে তার পুরনো ভিখারির পোশাক পরল। আমি আবার সেই ভিখারি হব, রাস্তায় বসবো। মাস্টার নিশ্চয়ই আমাকে দেখতে আসবে। পরের দিন সম্রাট তার পুরনো জায়গায় গিয়ে বসলো, সেই ফুটপাতে। অনেক মানুষ তাকে চিনে ফেলল। এই যে সম্রাট, সে আবার ভিক্ষা করছে কেন? কিন্তু সম্রাট বসে রইল। সে অপেক্ষা করছিল মাস্টারের জন্য। সন্ধ্যার সময় একটা দামি গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো মাস্টার, কিন্তু এবার তার আসল রূপে। সে তার ডাক্তার রহমানের ছদ্মবেশে নেই। মাস্টার একজন বয়স্ক মানুষ। তার চুল পাকা, চোখে একটা ভয়ঙ্কর দৃষ্টি।
তো সম্রাট, আবার ভিখারি হয়ে গেছিস? তুই এসেছিস, এটাই তো আমি চেয়েছিলাম। তুই জানতি আমি আসবো? হ্যাঁ, কারণ তুই আমাকে এই অবস্থায় দেখতে চাইতে। মাস্টার হেসে ফেলল। তুই ঠিকই বুঝেছিস, আমি সত্যি তোকে এই অপমানিত অবস্থায় দেখতে চেয়েছিলাম। এখন আমরা মুখোমুখি, তো শাহিনকে ছেড়ে দে। শাহিন? সে তো এরই মধ্যে মরে গেছে। সম্রাট উঠে দাঁড়ালো, তার পুরো শরীর কাঁপছে রাগে। কি বললি? আমি তোর বিশ্বস্ত বন্ধু শাহিনকে হত্যা করেছি, আর তোর আরো 2 বন্ধু রাজ এবং তপসকেও আমি খুঁজে বের করব। সম্রাটের চোখে আগুন জ্বলে উঠল। তো তুই শাহিনকে মেরেছিস? হ্যাঁ, আর শুধু শাহিনই নয়, আমি তোর স্ত্রী প্রিয়াকেও মারব, তোর অনাগত সন্তানকেও। এই কথা শুনে সম্রাটের মাথা গরম হয়ে গেল। সে মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মাস্টার প্রস্তুত ছিল। সে একটা ট্রাঙ্কুলাইজার গান দিয়ে সম্রাটকে গুলি করল। সম্রাট অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এত সহজে? আমি ভেবেছিলাম তুই আরো লড়বি। মাস্টার সম্রাটকে তার গাড়িতে তুলে নিয়ে চলে গেল। যখন সম্রাটের জ্ঞান ফিরল, তখন সে দেখল সে একটা পুরনো গোডাউনে বাধা অবস্থায় আছে। সামনে মাস্টার একটা চেয়ারে বসে আছে। জ্ঞান ফিরেছে? ভালো। তুই আমার সাথে কি করতে চাস? আমি তোকে ধীরে ধীরে শেষ করব, শুধু মেরে ফেললেই আমার সন্তুষ্টি হবে না। সম্রাট চারদিকে তাকালো। গোডাউনের একপাশে শাহিনের লাশ পড়ে আছে। শাহিন? হ্যাঁ, তোর বন্ধু খুব অনুগতি ছিল, মরার সময় তোর নাম নিয়ে মরেছে। সম্রাটের চোখে জল এসে গেল। শাহিন ছিল তার সবচাইতে বিশ্বস্ত বন্ধু। তুই একটা নিষ্কৃষ্ট জানোয়ার। আমি জানোয়ার? হা হা হা, তুই আমাকে জানোয়ার বলছিস? তুই কি ভুলে গেছিস তুই কতজনকে মেরেছিস? আমি যাদের মেরেছি তারা সবাই অপরাধী ছিল। অপরাধী কে ঠিক করবে? তুই কোন অধিকারে বিচারক হলি? মাস্টার উঠে দাঁড়ালো। মাস্টার বলল, আমি তোকে একটা খেলা খেলাতে চাই। কি খেলা? তোর কাছে একটা পিস্তল আছে, তাতে একটা গুলি। তুই নিজেকে গুলি করবি নাকি আমি তোর স্ত্রী প্রিয়াকে মারব? সম্রাট চমকে উঠল। প্রিয়া? সে তো হাসপাতালে ছিল, কিন্তু এখন আমার লোকেরা তাকে হাসপাতালে নিয়ে এসেছে। মাস্টার একটা ভিডিও কল করলো। স্ক্রিনে প্রিয়াকে দেখালো, তাকে বেঁধে রাখা হয়েছে। প্রিয়া? মাস্টার ফোন কেটে দিল। এখন তুই ঠিক কর, হয় তুই মরবি, না হয় তোর স্ত্রী আর অনাগত সন্তান মরবে। সম্রাট একটা অসম্ভব পছন্দের সামনে পড়ে গেল। তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তার নিজের জীবন নাকি প্রিয়া এবং তার সন্তানের জীবন। কিন্তু এই মুহূর্তে সম্রাট ভাবছিল অন্য কিছু। তার মনে পড়ছিল তার মৃত বোন সাইরার কথা। সে কি এভাবেই হাল ছেড়ে দেবে? না, সম্রাট হাল ছাড়ার মানুষ নয়। তার একটা পরিকল্পনা আছে, কিন্তু সেটা খুবই ঝুঁকিপূর্ণ। মাস্টার, আমি তোর খেলা খেলবো, কিন্তু একটা সত্য আছে। কি সত্য? তুই আমার সামনে এসে দাঁড়া। আমি তোর চোখে চোখ রেখে মরতে চাই। মাস্টার সন্দেহ করলো, কিন্তু কৌতূহল হলো। ঠিক আছে। মাস্টার সম্রাটের কাছে এসে দাঁড়ালো। সম্রাট তার সেই শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে ফেলল এবং মাস্টারের গলা চেপে ধরল। আজকে তোর খেলা শেষ মাস্টার। গোডাউনের ভেতরে শুরু হয়ে গেল জীবন মরণ সংগ্রাম। সম্রাট একাই লড়ছে মাস্টার এবং তার 5 জন লোকের বিরুদ্ধে। সম্রাটের কাছে কোনো অস্ত্র নেই, শুধু আছে তার দৃঢ় ইচ্ছাশক্তি আর প্রিয়াকে বাঁচানোর তীব্র আকাঙ্ক্ষা। প্রথমে সম্রাট মাস্টারের গলা চেপে ধরেছিল, কিন্তু মাস্টারের লোকেরা তাকে ছাড়িয়ে দিল। বসকে ছাড়া। একজন লোক সম্রাটের পিঠে গুলি মারল। সম্রাট মাটিতে পড়ে গেল। তোর সাহস কম না সম্রাট, কিন্তু তুই একা আর আমরা 6 জন। সম্রাট উঠে দাঁড়ালো, তার নাক থেকে রক্ত পড়ছে। সংখ্যায় তোরা বেশি, কিন্তু আমার আছে সঠিক উদ্দেশ্য। ঠিক উদ্দেশ্য দিয়ে কি হবে? তুই আজকে মরবি। মাস্টার একজন লোক একটা রড দিয়ে সম্রাটকে আঘাত করতে এলো, কিন্তু সম্রাট দ্রুত পাশে সরে গিয়ে তার হাত থেকে রডটা কেড়ে নিল। এখন সম্রাটের হাতে একটা অস্ত্র। সে রড দিয়ে একজন লোকের মাথায় মারল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। এখন 5 জন।
বাকি চারজন একসাথে সম্রাটের উপর ঝাঁপিয়ে পড়ল। সম্রাট যতই চেষ্টা করলো একাই চারজনের বিরুদ্ধে লড়া কঠিন, কিন্তু ঠিক সেই মুহূর্তে গোডাউনের দরজা ভেঙে ভেতরে ঢুকলো রাজ এবং তাপস, তাদের সাথে আরও 5 জন লোক। সম্রাট ভাই, আমরা এসে গেছি। আপনি একা নন। সম্রাট অবাক হয়ে তাদের দিকে তাকালো। তোমরা এখানে কিভাবে? আমরা আপনাকে খুঁজে বের করেছি, আর আমাদের সাথে আছে এলাকার কিছু মানুষ যারা আপনার পক্ষে। সম্রাট দেখলো যে লোকগুলো রাজ তাপসের সাথে এসেছে তারা সেই এলাকারই মানুষ যাদের সে একসময় সাহায্য করেছিল। সম্রাট ভাই, আমরা বুঝতে পেরেছি আপনি আমাদের শত্রু নন, আপনি আমাদের বন্ধু। মাস্টার নামে যে লোকটা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে তার আসল চেহারা আমরা দেখেছি। মাস্টার বুঝতে পারলো পরিস্থিতি তার বিপরীতে চলে গেছে। কি তোরা কিভাবে এখানে এলি? আমাদের এলাকার মানুষেরা আপনার লোকেদের ফলো করেছে, আমরা জানতে পেরেছি আপনি কোথায় আছেন। এখন যুদ্ধ সমান, একদিকে মাস্টার এবং তার বাকি 4 জন লোক, অন্যদিকে সম্রাট, রাজ, তাপস এবং 5 জন স্থানীয় মানুষ। মাস্টার, এখন তুই বুঝতে পারছিস কে সত্যিকারের জনপ্রিয়? এটা কিছুতেই পরিবর্তন করবে না, আমি তোকে শেষ করেই ছাড়বো। মাস্টার তার কোট থেকে একটা পিস্তল বের করলো। তোরা সবাই দূরে সরে যা, না হলে আমি গুলি করব। কেউ পিছু হটলো না। আমরা সম্রাট ভাইকে একা ছেড়ে যাব না, আপনি যতই গুলি করুন আমরা আমাদের হিরোকে রক্ষা করব। মাস্টার রাগে পাগল হয়ে গেল। তাহলে তোরা সবাই মর। মাস্টার গুলি করার জন্য ট্রিগার চাপলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে সম্রাট মাস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ল। গুলিটা ছাদে গিয়ে লাগলো, দুজনেই মাটিতে পড়ে গিয়ে কুস্তি শুরু করলো। মাস্টার, তোর খেলা শেষ। আমি এত সহজে হাল ছাড়বো না। দুজনেই পিস্তলটা নিয়ে টানাটানি করতে লাগলো। এদিকে রাজ, তাপস এবং স্থানীয় লোকেরা মাস্টারের বাকি লোকদের সাথে লড়াই করছে। হঠাৎ করে পিস্তল থেকে একটা গুলি বের হলো, সবাই একসাথে চুপ হয়ে গেল। সম্রাট এবং মাস্টার দুজনই মাটিতে পড়ে আছে। কয়েক সেকেন্ড পর সম্রাট উঠে দাঁড়ালো। মাস্টারের বুকে গুলি লেগেছে, সে মাটিতে পড়ে রক্তক্ষরণ করছে। এটা হতে পারে না, আমি মাস্টার, আমি হাঁটতে পারি না। মাস্টার, তুই জিততে পারিসনি কারণ তুই একা ছেলে, কিন্তু আমার সাথে আছে আমার মানুষরা। মাস্টার কষ্ট করে কথা বলল। তুই ভাবছিস তুই জিতেছিস? আমার মতো আরো অনেক মাস্টার আছে। তারা এলে তাদের সাথেও আমরা লড়ব, কারণ যখন সত্য একসাথে দাঁড়ায় তখন মিথ্যা টিকতে পারে না। মাস্টারের চোখ বুজে এলো, তার শেষ নিঃশ্বাস। এই দেশের সবচেয়ে বিপজ্জনক শত্রুর অবসান হলো। সম্রাট ভাই, এখন প্রিয়া ভাবিকে খুঁজতে হবে। হ্যাঁ, মাস্টার বলেছিল তার লোকেরা প্রিয়াকে কোথাও লুকিয়ে রেখেছে। তারা মাস্টারের একজন লোককে জিজ্ঞাসাবাদ করলো। লোকটি ভয়ে সবকিছু বলে দিল। ম্যাডামকে শহরের বাইরে একটা পুরনো ফার্ম হাউসে রাখা হয়েছে। সম্রাট এবং তার দল সাথে সাথেই সেই ফার্ম হাউসের দিকে রওনা দিল। ফার্ম হাউসে পৌঁছে তারা দেখলো প্রিয়াকে একটা রুমে বেঁধে রাখা হয়েছে, তার পাহারায় 2 জন লোক। সম্রাট এবং তার দল দ্রুত সেই 2 জনকে অজ্ঞান করে প্রিয়াকে মুক্ত করলো। সম্রাট, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, তুমি কেমন? বাচ্চার কি অবস্থা? আমরা দুজনে ঠিক আছি। সম্রাট প্রিয়াকে জড়িয়ে ধরল। সব শেষ, মাস্টার মরে গেছে, এখন আর কোনো বিপদ নেই। সত্যি? হ্যাঁ, এবার আমরা শান্তিতে থাকতে পারবো। পরের দিন সকালে সব খবরের কাগজে মাস্টারের মৃত্যুর খবর ছাপা হলো, আর সাথে ছাপা হলো সম্রাটের আসল গল্প। প্রিয়া তার কাগজে একটা বিশেষ প্রতিবেদন লিখল, সত্যের জয়, কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠেছিল শহরের রক্ষক। প্রতিবেদন প্রিয়া লিখল, সম্রাট কোনো ভিলেন নয়, তিনি একজন হিরো, যিনি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে হয়ে উঠেছেন পুরো শহরের রক্ষক। মাস্টার নামের একজন আন্তর্জাতিক অপরাধী তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছিল। আজকে মাস্টারের মৃত্যুর সাথে সাথেই সত্যের জয় হয়েছে। এই প্রতিবেদন পড়ার পর জনমত সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মানুষ বুঝতে পারল তারা ভুল বুঝেছিল। সোশ্যাল মিডিয়ায় সরি টু সম্রাট ট্রেন্ড শুরু হলো। আমরা সম্রাটের কাছে ক্ষমা চাই, সম্রাট আমাদের হিরো, মাস্টার আমাদের বিভ্রান্ত করেছিল। সরকার সম্রাটের বিরুদ্ধে যেমন মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করুন। আমরা পুলিশ কমিশনারের কাছে নিজে এসে মিস সম্রাট, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি একজন অপরাধী নন,
আপনি একজন দেশপ্রেমী। স্যার, হ্যাঁ, আমি কোনো রাগ রাখিনি। আমি বুঝি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছিলেন। আমরা চাই আপনি আমাদের সাথে কাজ করুন। একটা বিশেষ ইউনিট তৈরি করব অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে। আমি ভেবে দেখব। 3 মাস পর সম্রাট এখন সরকারিভাবে একটা বিশেষ ক্রাইম ইউনিটের প্রধান। তার কাজ হলো সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করা। প্রিয়ার গর্ভকাল প্রায় শেষ, আর কয়েক সপ্তাহের মধ্যে তাদের সন্তানের জন্ম হবে। রাজ এবং তাপস দুজনে সম্রাটের নিরাপদ ঢাকা এনজিওতে পূর্ণকালীন কাজ করছে। শাহিনের মৃত্যুর পর সম্রাট তার পরিবারের সব খরচের দায়িত্ব নিয়েছে। আজকে সম্রাট তার পুরনো জায়গায় গিয়েছে, সেই ফুটপাতে যেখানে সে ভিখারি সেজে বসত। এখন সেখানে একটা ছোট পার্ক, নাম শহীদ শাহিন পার্ক। পার্কে একটা স্মৃতিফলক রয়েছে, যারা সমাজের মঙ্গলের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণে। আপনি কি ভাবছেন? ভাবছি আমাদের সন্তানের ভবিষ্যতের কথা। আমি চাই সে এমন একটা পৃথিবীতে বড় হোক যেখানে কোনো অন্যায় নেই। আপনি সেই পৃথিবী তৈরি করে দিয়েছেন। আমি শুরু করেছি, কিন্তু এই কাজ চালিয়ে যেতে হবে আগামী প্রজন্মকে। 1 সপ্তাহ পরে প্রিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিল। সম্রাট তার ছেলের নাম রাখল সায়ান, তার মৃত্যু বোন সায়রার স্মরণে। হাসপাতালে সন্তানকে কোলে নিয়ে সম্রাট বলল, সায়ান, তোর বাবা তোর জন্য একটা নিরাপদ পৃথিবী তৈরি করে রেখেছে। তুই বড় হয়ে এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলবে। আর যদি কখনো আবার কোনো মাস্টার আসে, তাহলে আমরা আবার লড়ব। কারণ ভালো মানুষরা যখন একসাথে দাঁড়ায় তখন কোনো মন্দ শক্তি টিকতে পারে না। 10 বছর পর সায়ান এখন 10 বছরের একটা স্মার্ট ছেলে। সে তার বাবার গল্প জানে, কিন্তু সে জানে না যে তার বাবা একসময় ভিক্ষা করত। আজকে স্কুল থেকে ফিরে সায়ান তার বাবাকে প্রশ্ন করল, বাবা, আমার ক্লাসমেট রিয়াজ বলে তুমি নাকি এক সময় রাস্তায় বসে ভিক্ষা করতে। সায়ান হেসে ফেলল, হ্যাঁ বাবা, বাবা একসময় ভিক্ষা করত। কেন বাবা? কারণ সেটা ছিল বাবার পরিকল্পনার অংশ। বাবা ছদ্মবেশ থেকে খারাপ মানুষের ধরত। তুমি কি এখনো সেই কাজ করো? না, এখন আর প্রয়োজন নেই। এখন পুলিশে সব কাজ করে। বাবা, আমি বড় হলে তোমার মতো হিরো হব। তুই হিরো হবি বাবা, কিন্তু তোকে আমার মতো লুকিয়ে থাকতে হবে না। তুই খোলাখুলিভাবে ভালো কাজ করতে পারবি। কেন বাবা? কারণ বাবা তোর জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করে রেখেছে। সন্ধ্যার সময় সম্রাট, প্রিয়া এবং সায়ান একসাথে ছাদে বসেছিল। আপনি কি কখনো আফসোস করবেন? কিসের জন্য? আপনার এই যুদ্ধের জীবনের জন্য, এত কষ্ট, এত রক্তপাত। না, আমি কখনো আফসোস করি না, কারণ সেই যুদ্ধের ফলে আজকে আমাদের সায়ান নিরাপদে বড় হচ্ছে। সম্রাট শহরের দিকে তাকালো। সন্ধ্যার আলোতে পুরো ঢাকা শহর জ্বলজ্বল করছে। রাস্তায় মানুষ নির্ভয়ে চলাফেরা করছে, বাচ্চারা খেলা করছে, মেয়েরা রাতের বেলাও বাইরে গিয়েছে। দেখো প্রিয়া, এই শান্তিপূর্ণ দৃশ্যের জন্যই আমি লড়েছিলাম। আপনি সফল হয়েছেন। আপনি একজন সত্যিকারের হিরো। আমি একা কিছু করতে পারতাম না। তুমি, রাজ, তাপস, শাহিন, আমরা সবাই মিলে এই জয় অর্জন করেছি। বাবা, তোমার গল্প আমার খুব ভালো লাগে। এটা শুধু আমার গল্প না বাবা, এটা আমাদের সবার গল্প, ভালো মানুষের জয়ের গল্প। আর এই গল্পের শিক্ষা হলো, যখন সত্য আর মিথ্যা যুদ্ধ হয় তখন সত্য সব সময় জেতে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, একজন মানুষ চাইলেও পুরো সমাজ পরিবর্তন করতে পারে, শুধু প্রয়োজন সাহস আর সঠিক উদ্দেশ্য। রাত গভীর হতে লাগলো। সম্রাট তার পরিবার নিয়ে ঘরে ঢুকলো। শোবার আগে সে আরেকবার জানালা দিয়ে শহরের দিকে তাকালো। একসময় যে শহরে অন্যায় আর অবিচারের রাজত্ব ছিল, আজকে সেই শহরে শান্তি। একসময় যে রাস্তায় সে ভিখারি সেজে বসত, আজকে সেই রাস্তায় শিশুদের হাসির আওয়াজ। সায়রা, তোর বড় ভাই তোর প্রতিশোধ নিয়েছে, আর তোর স্মৃতিতে একটা সুন্দর পৃথিবী তৈরি করেছে। সম্রাট চোখ বুঝল। আজকে তার মন ভরা, তার লড়াই শেষ, তার মিশন সফল। একজন রাস্তার ভিখারি হয়ে উঠেছিল মাফিয়া কিং, তারপর মাফিয়া কিং থেকে হয়ে উঠেছিল একজন সত্যিকারের হিরো। এবং সবচেয়ে বড় কথা, তার এই যুদ্ধের ফলে একটা নতুন প্রজন্ম পেয়েছে একটা নিরাপদ ভবিষ্যৎ। সেই রাতে সম্রাট প্রথমবারের মতো নির্ভয়ে গভীর ঘুমে মগ্ন হলো। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তার যুদ্ধ শেষ, তার বিজয় সম্পূর্ণ। ভাবছি আমাদের গল্প শেষ হয়েছে, কিন্তু আমাদের ছেলে সায়ানের গল্প এখন শুরু। সে আমাদের চেয়েও ভালো একটা পৃথিবী তৈরি করবে।